সুধার মতো মনের বাণী আমার কানে লাগে, সুধার মতো আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমি তো দ্য হাঙ্গার প্রজেক্টের যিনি আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ নাসিরউদ্দিন এবং আর্য সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক বাবু সমর দেবনাথ। সবাই অনুরোধ করছি যে আসলে মূল প্রবন্ধ এখানে 4 পৃষ্ঠা, পুরো 4 পৃষ্ঠা আমরা ইতিমধ্যে যেহেতু সবার কাছে আমরা এটা কপি দিয়েছি, উনি এটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীজন, সবাইকে আন্তরিক। মূল প্রবন্ধটি উপস্থাপন করতে বলা হয়েছে, এটি অনেক দীর্ঘ। আমরা শুধু গুরুত্বপূর্ণ কিছু অংশ উপস্থাপন করে আমরা আলোচনা চলে যাব। তথ্য অধিকার 2009 প্রয়োগের বাস্তবতা, চ্যালেঞ্জ ও করণীয়। তথ্য চাওয়া, পাওয়া এবং প্রকাশের বিষয়টি প্রত্যেক ব্যক্তির নাগরিক অধিকার। জানার অধিকার তো মানব অধিকার। তথ্য না জানানো হলে তা হবে মানবাধিকার লঙ্ঘন। তথ্য গোপন করে রাখা তার সামাজিক অপরাধ। নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলেছেন, রাষ্ট্রের তথ্য প্রবাহ অবাধ হলে ঠেকানো যায় দুর্ভিক্ষ। কেবল অমর্ত্যরা দেখেছেন যারা শাসন করে এবং যাদের শাসন, তাই কিন্তু প্রশাসকদের হাতে তুলে দেয় বিশাল ক্ষমতা। এই ক্ষমতা দুর্নীতি সহায়ক করে, তার মালিক জনগণ। তাই সরকার কিভাবে চলে, সরকারি কোন অফিসে কি কাজ হয় তা জানার অধিকার সবার। অধিকার আইন 2009। বাংলাদেশ তথ্য অধিকার আইনের একযুগ পূর্তি হলো আইনটির বিষয়ে জনগণ এবং সরকারি কর্মকর্তা উভয়ের মধ্যে পরিষ্কার জনগণের জনগণের ক্ষমতায়নের জন্য আইনটি তৈরি হয়েছে। জনগণ কিভাবে আইনটি ব্যবহার, আইন ও সুশাসন। তথ্য অধিকার আইনের প্রয়োগের চিত্র, চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা এবং সুপারিশ নিয়ে আলোচনা করা হয়েছে। সুশাসনের সূচকসমূহের সাথে তথ্যের প্রবেশাধিকারের সম্পর্ক রয়েছে। জনগণের নিরাপত্তা বিধান, রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের নাগরিকের গুরুত্বপূর্ণ উপাদান। তথ্যের প্রবেশাধিকার নিশ্চিত হলে সুশাসনের ক্ষেত্রে ইতিবাচক মধ্যে জনগণের সেবা করে, যাকে আমরা সরকার বলি। সরকারি তহবিল থেকে রাষ্ট্রের সকল ব্যয় নির্বাহন করা হয়। সরকারি এই তহবিল গঠিত হয় জনগণের করের টাকা এবং জনগণের নামে নিয়ে আসা ঋণ বা অনুদানের টাকা। তাই সরকারি তহবিলের প্রতিটি টাকা জনগণের টাকা। যেহেতু দেশের সকল কর্মকাণ্ড পরিচালিত হয় জনগণের কল্যাণে এবং দেশের কর্মকাণ্ডের ব্যয় নির্বাহের জন্য জনগণের টাকায়, সেহেতু জনগণের কাছে রাষ্ট্র এবং রাষ্ট্রের সকল উপাদানের, সকল প্রতিষ্ঠানের, সকল কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জবাবদিহিতার সবচেয়ে সহজ উপায় হলো প্রতিষ্ঠানের কার্যক্রম সংক্রান্ত তথ্য প্রকাশ করা। বাস্তবে দেখা যায় রাষ্ট্রীয় গোপনীয়তার নামে সরকারের অধিকাংশ দপ্তরের কার্যক্রম ও কার্যপদ্ধতি সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয় না, যার ফলে দুর্নীতির সুযোগ অনেক বেড়ে যায়। আমি এদিকে আর পড়বো না। আইনের তারপরে যেটা আছে হেডলাইন, আইনের শাসন প্রতিষ্ঠা, উন্নয়ন ত্বরান্বিত করা। বাংলাদেশের তথ্য অধিকার আইনের বাস্তবায়নের চিত্র। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটি গবেষণা প্রতিবেদন দেখিয়েছে, তথ্য অধিকার আইন সম্পর্কে দেশের 75% মানুষ জানে না। 25% মানুষ এই সম্পর্কে জানলেও তাদের মধ্যে শতকরা 20% এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান নেই। বলে তথ্য অধিকার আইন দিবস 2019 উপলক্ষে তথ্য অধিকার আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের প্রথম দশকের অভিজ্ঞতা ও ভবিষ্যৎকরণের শীর্ষক সভায় প্রতিবেদনে তুলে ধরেন। গবেষণাটি 100 মানুষের উপরে নমুনায়ন পদ্ধতিতে করা হয়। টিআইবি প্রতিবেদনে বলা হয়েছে, গত 10 বছরে তথ্য অধিকার পাওয়ার জন্য 99,238টি আবেদন করেছে। গড়ে প্রতি বছরে 11,000-এর বেশি আবেদন করেছে, যা বাংলাদেশের জনসংখ্যার তুলনায় খুবই সামান্য। গ্লোবাল রাইটস টু ইনফরমেশন রেটিংয়ে 124টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 26তম। তথ্য অধিকার আইনের সীমাবদ্ধতা। তারপর আছে তথ্য অধিকার আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ সমূহ। মানসিক এবং সাংস্কৃতিক সমস্যা, মানুষের আস্থাহীনতা, জনগণকে উদ্বুদ্ধকরণের সমস্যা, আমলাতান্ত্রিক মানসিকতা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আইন সম্পর্কে স্পষ্টতা। এই আইনের মাধ্যমে সৃষ্ট সরকারি অফিসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কারো মধ্যে আইনটি সম্পর্কে সম্যক ধারণার ঘাটতি রয়েছে। হাতে কলমে আইনটি প্রয়োগের ক্ষেত্রে তাদের অনেকের যথার্থ প্রশিক্ষণের অভাব রয়েছে।
এছাড়াও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কারো কারো নেতিবাচক মনোভাব এবং দাপ্তরিক কাজের ব্যস্ততা যথাসময়ে তথ্য সরবরাহের একটি বড় বাধা। আবার কাজ শুরু করতে না করতেই তাদের কাউকে না কাউকে উন্নত বদলি করা হচ্ছে। নতুন আসা ব্যক্তিকে নতুন করে আবার কাজ শিখতে হচ্ছে। আইনটি সুষ্ঠু বাস্তবায়নে এটাও একটা বড় চ্যালেঞ্জ। তথ্য সাক্ষরতার অভাব, তথ্য সংরক্ষণ ও লজিস্টিক সমস্যা, স্পর্শকাতরতার অজুহাত, আমলা প্রধান তথ্য কমিশন, তথ্য অধিকার বাস্তবায়নে করণীয় কতগুলো সুপারিশ আছে, আমি একটু নিচেগুলো পড়ছি। তৃণমূল পর্যায়ে সাধারণ গরিব প্রান্তিক মানুষের কাছে আইনটি সহজ করে তুলে ধরতে হবে, তথ্য জানা যে মানবিক এবং নাগরিক অধিকার, জনগণকে সে বিষয়ে অধিকতর সচেতন করার লক্ষ্যে সরকারি বেসরকারি উদ্যোগে তৃণমূল পর্যায়ে ব্যাপক কর্মসূচি হাতে নিতে হবে এবং সৃজনশীল প্রচার নিশ্চিত করতে হবে। আইনটির মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সময়ে কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং এর মধ্যে রাখার ব্যবস্থা নয়। 2002 সালে ভারতে তথ্য অধিকার আইন পাশ করা হয়েছে। 2007 সালে পাকিস্তানে সামরিক শাসক পারভেজ মোশাররফের আমলেও তথ্য অধিকার আইন পাশ করা হবে। 2007-08 সালে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের পিরিয়ডে একটি তথ্য অধিকার আইনের খসড়া তৈরি করা হয়েছিল। সেই খসড়াটি পরবর্তীতে 2009 সালে পরিবর্তন করে দলীয় আনুকূল্যের ভিত্তিতে তথ্য অধিকার আইন বাংলাদেশে চালু করা হয়েছে 2009। কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন নামে দুটি আইন করে সেই তথ্য অধিকারের আইনটি বাংলাদেশে প্রয়োগের সকল দ্বার বন্ধ করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো যে তথ্য জনগণের কাছে কারা সরবরাহ করবে? তথ্য হলো রাষ্ট্রের স্বচ্ছতা, জবাবদিহিতা, নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েম করার লক্ষ্যে একটি উন্নত মানের ব্যবস্থা। কিন্তু সেই তথ্য জনগণের দোরগোড়ায় যারা পৌঁছে দেবেন তাদের তথ্য জানার অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, তারা প্রশিক্ষিত হতে হবে। আমার এই মফস্বল শহরের অনেক সাংবাদিকদের চিত্র দেখলে সেটা বোঝা যায় না যে তারা আসলে তথ্য পাওয়ার মতো উপযুক্ততা অর্জন করেছেন। তো যে কথা বলতেছিলাম যে তথ্য পাওয়ার জন্য নিজেদেরকে প্রশিক্ষিত করতে হবে, পাশাপাশি এই যে সাংবাদিকের বড় বড় নেতারা ঢাকাতে যারা সাংবাদিকতা লিডিং করেন বা যারা নেতৃত্ব দেন তাদেরকে অর্থানুকূল্যে অথবা সুযোগ সুবিধার বিনিময়ে দাসত্ব করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে তথ্য অধিকার আইন সম্পর্কে এই ধরনের সমাবেশ সেমিনার করে আপনারা কিছুই করতে পারবেন না। কারণ সকল বিষয় রাষ্ট্রীয় এবং সকল বিষয়ে তথ্য জানার অধিকার রয়েছে। আর এই তথ্য অধিকার জানার পরে এটা আমরা মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরি। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে আমরা যে সাংবাদিক কর্মীরা রয়েছে, আমরা যে মিডিয়াতে কাজ করি, আমরা কতটুকু জানি বা কতটুকু আমরা প্রশিক্ষিত এবং কতটুকু বুঝি কি জিনিস জনগণের সামনে তুলে ধরতে হবে আর কোনটা তুলে ধরা যাবে না, যেটা তুলে ধরলে আমাদের দেশ সম্প্রদায় আমাদের দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। এই বিষয়ে বর্তমান সমাজে আমরা যারা তরুণ প্রজন্ম কাজ করছে তারা কতটুকু জানে। আমি যদি বলি আমাদের সমাজে আমরা রিসেন্টলি কয়েকটা জিনিস দেখি, আমি তিনটা জিনিস বলবো। একটি হচ্ছে আত্মহনন। আত্মহনন নিউজটুকু আমরা তুলে ধরি, কি তুলে ধরি? মা বাবার সাথে অভিমান করে ছেলে আত্মহত্যা করলো অথবা মেয়ে আত্মহত্যা করলো। এই যে মেয়েটা যে আত্মহত্যা করলো, যে আমরা যে মিডিয়াতে তুলে ধরলাম, এতে করে সমাজে কি মেসেজ পায়? এতে করে কি আজকে যদি আত্মহত্যা কাউকে মেরে ফেলা হলো আইনের দৃষ্টিতে নিয়ে আসার জন্য, তাহলে নিউজটুকু করবেন। কিন্তু আত্মহত্যা করলো
এই নিউজটা দিয়ে আপনারা জনগণকে বা সমাজকে মেসেজ দিয়ে থাকেন, আমরা যারা পত্র পত্রিকা তুলে ধরি, এটা দিয়ে কি মেসেজ দিয়ে তাই দিয়ে দেন আমার বুঝে আসে না। আরেকটা বিষয় হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি পত্র পত্রিকাতে আসে, আমাদের মিডিয়াতে আসে কাজের নিম্নমান, ঠিকাদারে নিম্নমানের কাজ করছে। এখন আপনারা বলেন, যদি ঠিকাদারে তর্কের খাতিলে ধরে থাকি যে নিম্নমানের কাজ করছে, সে কিন্তু ইনভেস্ট করে কাজটুকু নিম্নমানের করছি, কিন্তু সেই কাজ শুরু করার আগে অফিসে যে সে একটা খরচ করে ফেলে, তারপর সে যে একটা পিসি দেয়, ওইখানে আমরা না দেখি, ওইখানে বন্ধটা না করে আমরা ঠিকাদের উপরে এতটুকু তুলে ধরি, এতে করে তো আমাদের দুর্নীতি বন্ধ হবে না। আরেকটা হচ্ছে হসপিটালের ক্ষেত্রে আমরা লিখে থাকি অমুক হসপিটালে রোগীর, অমুক হসপিটালে বল চিকিৎসা রোগীর মৃত্যু, হসপিটালে তো বাইরে কোনো রোগী চিকিৎসা দেয় না। একটা ডাক্তার আমাদের ফ্রিতে 2, 3, 4 হসপিটালে ওনারা রোগী দেখে, চেম্বারে রোগী দেখে, রোগীর ইনকাম সোর্সের উপর নির্ভর করে বিভিন্ন হসপিটালে ওনারা ভর্তি করায়। এরপরে ডাক্তারের কোনো কারণ বল চিকিৎসা রোগীটা মারা গেল, কিন্তু ডাক্তারের কোনো নাম আসে না, নিউজের ভিতরে তো আসলো, কিন্তু হেডিংটা দেওয়া হয় অমুক হসপিটালে বল চিকিৎসা রোগীর মৃত্যু, হসপিটাল ভাঙাচুরা করা হয়, হসপিটালে তালা দেওয়া হয়। তো তাহলে এখানে যে তথ্যগুলো আমরা তুলে ধরি, এটা আমরা কতটুকু জানি। পাশাপাশি আমাদের এখন একটা কথা খুব চালু আছে, মেইন স্ট্রিম সাংবাদিক, মৌলিক সাংবাদিক। এখন যদি আমরা ক্রিকেটের কথা বলে থাকি, আগে লঙ্গার ভার্সনে ছিল 5 দিনের টেস্ট, এখন 1 ডে ম্যাচ হলো, এখন T20 হয়েছে। সময়ের সাথে সাথে পেশাগুলো পরিবর্তন হচ্ছে। আগে প্রিন্ট মিডিয়া ছিল, ইলেকট্রিক মিডিয়া হচ্ছে, অনলাইন হচ্ছে, এখন সোশ্যাল মিডিয়া। এটা হবে, এই পেশাগুলোকে আমরা ঠেকিয়ে ধরে রাখতে পারবো না, এটার সময়ের সাথে সাথে এটা পরিবর্তন হবে। এখন আমাদের যাদেরকে আমরা অগ্রজ সাংবাদিক মনে করি, প্রথম সারির মিডিয়াগুলো মনে করি, আমাদের দেশের দ্রব্যমূল্যের অগ্রগতি এমন পর্যায়ে পৌঁছে গেছে আমাদের না বিশ্বাস, কিন্তু আমাদের মিডিয়াগুলোতে কি দেখতেছি, পুরোমণিকে নিয়ে দেখতেছি, কারো 3 বিয়ে দেখতেছি, কারো ইলেকট্রিকের দেখতেছি। এই যে আপনারা যে তথ্যগুলো পাবেন এবং তথ্যগুলো যে উপস্থাপন করবেন, আমরা যে আসলে আমরা কতটুকু জানি, তার আগে তথ্য অধিকার সংরক্ষণ এবং তথ্য কিভাবে তুলে ধরতে হবে এই বিষয়ে আমাদেরকে জানতে হবে। সেই ক্ষেত্রে আমরা মনে হয় প্রথমে আমরা অধিকার যদি সংরক্ষণ করতে পারি, তাহলে জনগণে আমাদেরকে মূল্যায়ন করবে। আমরা এখন ইউজ করে থাকি সন্তুষ্টির জন্য, কিভাবে আমাদের সরকার সন্তুষ্ট হবে, কিভাবে আমাদের প্রশাসনিক কর্মকর্তাগুলো সন্তুষ্ট হবে, আমরারা সন্তুষ্ট হবে, যার কাছ থেকে আমরা ডে বাই ডে আমাদের ইয়ার কাছে পাঠকদের কাছ থেকে সরে যাচ্ছি। একসময় পাঠকেরা কি তথ্য অধিকার দিবসে যারা তথ্য সংগ্রহ করবেন, অর্থাৎ তথ্য পরিবেশন করবেন, আপনারা যারা আপনাদের সংগ্রহকারীকে নিয়োগ দেবেন, ওই জায়গাটিতে অন্তত তিনি একজন প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারী যেন হন। কারণ উনি যখন তথ্য সংগ্রহ করতে যান, আরো অনেকগুলি বিষয় থাকে, সেটা অনেক বিব্রতকর। আর এই জন্য বলছি, আমি আমাদের যে সাংবাদিক ভাইরা ফিরিতে আছেন, আমি ওই পরিবারের সদস্য, কারণ সাংস্কৃতিক এবং সাংবাদিক দুটি একটি পরিবার। আপনারা যারা অগ্রজ, আমি দীর্ঘদিন যাদেরকে দেখে আসছি, আমাদের তাহের ভাই সহ যাদেরকে এই ফেনী শহরে দেখে আসছি, ইতিমধ্যে ফেনীর সময়, স্টারলাইট বা আমাদের আরো যে পত্রিকাগুলি আছে, অজয় বাংলা, যেগুলো খুব কাজ করছে। শুধু একটা বিষয় যে আপনারা নতুন যেগুলো পত্রিকা, আমরা ইতিমধ্যে অনেকগুলো কার্ড দিয়ে দেন। আমি অনেককে দেখেছি যে আপনাদের পত্রিকার একটি কার্ড নিয়ে মানে গিয়ে বলে যে আমি অমুক পত্রিকা থেকে আসছি, আমাকে এভাবে ফ্যাসিলিটি দেন। তথ্য সংগ্রহ করতে যদি বিভ্রান্ত থাকে, তাহলে পরিবেশনটা উপস্থাপনটা অবশ্যই সুন্দর হবে না। আর নিউজ দেওয়ার জন্য আমার পূর্বের বক্তা একটি কথা বলেছেন, আমাদেরকে বুঝতে হবে এই সরকারের আন্তরিক প্রচেষ্টা ছিল এই তথ্য অধিকার সমস্ত জাতির জন্য। আপনি যদি অ্যাক্সেস না পান, আপনি যদি একটা ইনফরমেশন না পান, তাহলে আপনি একজনকে দালাল করতে হবে। এই ইনফরমেশনটা যদি আপনি দালাল বলে আপনি ব্যয় করে টাকা ব্যয় করবেন, এটা থেকে নাগরিক অসুবিধা দূর করার জন্য এই যে তথ্য অধিকার একটা আইন করা হয়েছে। তো আমার অনেক বন্ধু সাংবাদিকদের উপর চড়া হওয়ার কোনো কাজ নেই। এই তথ্য অধিকার সবার, তথ্য জানার অধিকার সবার আছে। এখন এই তথ্যটা আপনি কিভাবে নিবেন, তথ্যটা সঙ্গের জন্য একটি সিস্টেম করা হয়েছে। সরকার যে আইন করেছে তথ্য প্রযুক্তি যোগাযোগ আইন 2009, আমি লাইব্রেরি থেকে আমাকে যখন সাধক বলেছে তখন আমি একটা বই সংগ্রহ করে এই আইনটা নজর বুলিয়েছি। এখন এটার সিস্টেমেটিক
সিস্টেমেটিক ওয়ে আছে, আপনি যেভাবে আপনার যেভাবে রাইট আছে যে আপনি তথ্য জানতে চান, আবার যিনি তথ্যদাতা যে অফিস তথ্য আপনাকে সরবরাহ করবে তার কিছু দায় আছে, এই তথ্যটা কোনো স্টেট হয়ে যাচ্ছে কি, সব মিলিয়ে আপনার সহনশীল হতে হবে। আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে আপনি একটা আবেদন করতে হবে। এখন যারা বলছেন, আমি সবিতা যদি জিজ্ঞেস করি আপনারা এই পর্যন্ত তথ্য পাননি, এই জন্যে তথ্য অধিকার যে কমিশন গঠিত হয়েছে সেই কমিশনে কেউ অভিযোগ জানিয়েছেন? আমাদের অধিকাংশের জবাব হবে না। আসলে আমাদের জাতি হিসেবে আমরা খুব আবেগপ্রবণ। আমার মনে হচ্ছে আমি এখনই পত্রিকা অফিসে যাবো, পত্রিকা শুরু করছে, আপনি এভাবে এত কাজ করছেন না। এখন আপনাকে তো অ্যাজ এ জার্নালিস্ট ইউ মাস্ট নো এখানে সরকার কি চেয়েছে, প্রজ্ঞাপনে কি, বিজ্ঞাপনে কি দেওয়া হয়েছিল, আমাদের কি কি ডিপার্টমেন্ট এখানে ফুলফিল করার কথা ছিল। আপনাকে কিছুটা পরিশ্রম করতে হবে, এই জিনিসগুলো সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে এই ইনফরমেশন আপনি ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের কাছে আপনি একটা দরখাস্ত, একটা আপনি তথ্য চেয়ে একটা আবেদন করেন। এই আবেদনে আপনার থেকে মনে রাখতে হবে একজন সাংবাদিককে একটা জিনিসের পেছনে লেগে থাকতে হবে মিনিমাম 2-3 মাস। একটা তথ্য অনুসন্ধানমূলক সংবাদ যদি আপনাকে তুলে আনতে হয়, কিছু সময় পেলে আপনাকে দিতে হবে। আপনি গিয়েই আমি ফেনী সম্পর্কে গিয়ে বলবো আগে মাঝে আমাকে এই তথ্য দিতে হবে, আপনি কোথায় পেলেন আমার বিরুদ্ধে, এটা তো সিস্টেম। আপনাকে সাংবাদিক হিসাবে আপনি কোনো অফিসে গিয়ে আপনি অমুক পত্রিকার সম্পাদক, অমুক পত্রিকার সাংবাদিক, আপনি গিয়েই চড়া হতে পারেন। আপনাকে এই ইনফরমেশন নিতে হবে, যিনি ভুক্তভোগী তার কথা জানতে হবে, যিনি রাস্তা করছেন তার কথা জানতে হবে, আপনি টোটাল সমাধানের কথা চিন্তা করে তথ্য নিতে হবে। এই হচ্ছে সাংবাদিক সমাধানের কাজ। এখন সরকার যে তথ্য কমিশন গঠন করেছে, এখন আমরা যদি ওই কমিশনে কেউ আবেদন না করি, আমার একটা সৌভাগ্য হয়েছিল এই তথ্য কমিশনের সাবেক চেয়ারম্যান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হালিমা। তো স্যারের সাথে আমার কথা যে পর্যায়ে স্যার অনেকটা আমার সাথে হতাশা ব্যক্ত করেছে যে আমরা সবাই ইনফরমেশন একটু চাই, কিন্তু কোন অফিস আপনাকে ইনফরমেশনটা দিচ্ছে না, এই জিনিসটা এই অভিযোগটাও আমাদের তথ্য ওই ইয়েতে জানাচ্ছে না। তো আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনারা এই তথ্য অধিকার জানার যে অধিকারগুলো যেখানে ঘট হচ্ছে এই জিনিসগুলো আপনারা যে তথ্য অধিকার কমিশন আছে সেখানে আপনারা পৌঁছে দেবেন, তখন এটা খুব ভালো এফেক্টিভ হবে। তথ্য আমাদের অ্যাক্সেসটা আরো বাড়াতে হবে। আপনাদের এই আয়োজনের জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ডিজিটাল নিরাপত্তা আইন 2009 সালে যে তথ্য আইন হয়েছে, সেখানে 2009 আইনের 3 খতে বলা হয়েছে যে এই তথ্য অধিকার আইনের সাথে যদি পরবর্তীতে কোনো আইনের বিধি সামঞ্জস্য বা সাংঘর্ষিক হয়, সেক্ষেত্রে 2009 এর আইনটা প্রাধান্য পাবে। আমাদের ব্যর্থতা হচ্ছে সেই জায়গায়, আজকে আমাদের যখন ডিজিটাল নিরাপত্তা আইনে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে, সেক্ষেত্রে 2009 এর আইনটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনটাকে। আমরা বিগত সময়ের কয়েকটি ঘটনাকে পর্যবেক্ষণ করলে এটা প্রমাণিত হয়। আমাদের কথা হচ্ছে যেখানে সংবিধানে বলা হয়েছে বা 2009 এর তথ্য অধিকার আইনে বলা হচ্ছে যে যদি কোনো ভবিষ্যতে এমন কোনো আইন হয়, সেক্ষেত্রে 2009 এর আইনটি প্রাধান্য পাবে, ডিজিটাল নিরাপত্তা আইন না। সেক্ষেত্রে কিন্তু সেই আইনটি প্রাধান্য পাচ্ছে না, এবং যতদিন পর্যন্ত আমরা আইনের সঠিক যথাযথ প্রয়োগ না করতে পারবো, তথ্য অধিকার আইনের যে এই যে ধারাটা সুষ্ঠুভাবে প্রয়োগ না হবে, আমরা আসলে আমাদের অধিকার ফিরে পাবো না। এটি শুধুমাত্র গণমাধ্যম কর্মীদের ক্ষেত্রে নয়, এটি জনগণের ক্ষেত্রেও যে গণমাধ্যম কর্মীদেরকে যারা তথ্য সংগ্রহ করতে যান তাদেরকে কতটুকু প্রশিক্ষণ দেওয়া হয়, সেক্ষেত্রে আমি বলবো এখানে অনেকগুলো গণমাধ্যমের মালিকের পক্ষ রয়েছে। আমার তারপর অন্যদেরকে বিষয়ে একটু বলেন, সেটি আমার জানা থাকবে। আরেকটা বিষয় হচ্ছে এখন বর্তমানে যে ডিজিটাল নিরাপত্তা আইন, আমি মনে করি ডিজিটাল নিরাপত্তা আইন এবং তথ্য অধিকারের যে বিষয়টা কোনোটাই সাংঘর্ষিক। কারণ একদিকে আপনি আমাকে আইন দ্বারা আপনি আমাকে বেঁধে ফেলবেন, অন্যদিকে আপনি আবার আমাকে তথ্য দিবেন না,
তথ্য অধিকার আইন নামে একটি আইন বাজারে ছেড়ে দিবেন, সেটি আসলে বোধগম্য না। আপনারা যারা আজকে গোল টিভির বৈঠক করছেন, আপনারা যারা ঢাকা অথবা বিভিন্ন স্তরে যাবেন, এই বিষয়ে যদি আপনারা একটু নজর দেন তাহলে সেক্ষেত্রে বেশি ভালো হয়। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই বলে থাকেন যে গণমাধ্যম কর্মীরা 5 জনকে যখন দাওয়াত দেয় সেখানে 40 জন যায়। আমার কথা হচ্ছে এখানে কিন্তু আরেকটা বিষয় জড়িত আছে, যেটা আপনার কাছে ইন্টারনাল। সেই বিষয়টা আপনি একটু নজর রাখেন। আপনি যখন এখানে অর্থের বিষয়টা জড়িয়ে রাখেন, তখন সেখানে 40 জন না 70 জন যাবে। আপনি যখন এখানে একটা ভালো খাবার দাবারের আয়োজন করেন, সেখানে দেখা যাবে আপনি একজন গণমাধ্যম কর্মীকে দাওয়াত দিয়েছেন, সে আরেকজন ব্যক্তিকে দাওয়াত দিয়েছেন, যে ব্যক্তিটাকে আপনি দাওয়াত দিয়েছেন তিনি কোন টাকা করতে পারেন, তিনি আবার কয়জনকে দাওয়াত দেন, সেই বিষয়টা আপনাকে নজর রাখতে হবে। আপনি এক চাকিয়া শুধু গণমাধ্যম কর্মীদেরকে দায় চাপাবেন, সেটি ঠিক না। আমার টেবিল বৈঠকের মধ্যে কিংবা চারপাশে দেয়ালের মধ্যে এই আলোচনাগুলো সীমাবদ্ধ থাকে, এগুলো কোনো বাস্তবিক প্রণয়ন নেই। যেমন আমি একটা সংবাদকর্মী হিসেবে আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন সংস্থায় যাই, বিভিন্ন মাধ্যমে যাই, তখন দেখা যায় যে সেই তথ্য যেটি আমি চাচ্ছি সেটা আমি সঠিক সময়ে পাই না। আবার দেখা যায় যে সেখানে পদ পদবি অবস্থান চেহারা বুঝে, যেমন আমি একটা নারী, আমাকে নারী দেখে অনেক সময় ঘুরিয়ে দেওয়া হয়, পেঁচিয়ে দেওয়া হয়, বলে যে অমুক দিন আসেন তমুক দিন আসেন। একজন কিছুক্ষণ আগে বললেন তথ্য কমিশনে অভিযোগ জানাতে, এই তথ্য কমিশনে গিয়ে আবার অভিযোগ জানাতে গিয়েও আবার কিন্তু সমস্যায় পড়তে হয়। অভিযোগ জানাতে গেলেও আবার সেখানেও নিয়ম দেখানো হয় যে আপনি এই নিয়ম হয়ে পালন করে আপনি অভিযোগটি জানান, তারপরে আমরা উপরের মহলে এটি জানিয়ে দেব, আপনি আপনার সমস্যাটি সলভ করতে পারবেন। আমাদেরকে যদি এরকম ভোগান্তিতে যেতে হয় তাহলে তথ্য কোন একটা জায়গায় গিয়ে আমাদের হাত পা বাঁধা, তা তিনি যথেষ্ট যথাযুক্ত একটি কথা বলেছেন। আরেকটা ব্যাপারে আলোচনা করেছেন এখানে আরেকজন ভদ্রলোক তথ্যের বিষয়ে। তথ্যটা হলো, আমি একজন সংবাদকর্মী হিসেবে একটা অনুষ্ঠানে চিন্তা করব এটা কি আমার কোনো সাংগঠনিক কোনো অনুষ্ঠান, নাকি সমসাময়িক ঘটনাবহুল অনুষ্ঠান, নাকি কোনো প্রতিষ্ঠানের অনুষ্ঠান। তাহলে সেটা চিন্তা ভাবনা করে আমি সেখানে উপস্থিত হব। যেমন সমসাময়িক তথ্যবহুল ঘটনাবহুল কোন সমস্যা ভিত্তিক কোন অনুষ্ঠানে সাংবাদিক যাওয়ার কোনো অনুমতি লাগে না, তার কোনো অ্যাসাইনমেন্ট লাগে না। কেননা সে সাংবাদিক একজন গোয়েন্দা, সেই গোয়েন্দা তথ্যটা নেওয়ার জন্য সেই অনুষ্ঠানের পেছনে কোনো চেয়ার বা টেবিল থাকলে সেখান থেকে বসে সেখান থেকে তথ্য সংগ্রহ করবে। আর যদি সে বা আমি যদি সবচেয়ে বড় করে বড় গলায় সবার আগে যাই, তাহলে তো আমি এখানে তথ্য পাবো না। সেটা হলো একটা। এই কথাটা আমার বলার কারণ হলো, একজন সাহিত্যিক, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলেছেন, একটা অনুষ্ঠানে দাওয়াত দেয় 10 জন, যায় 20 জন বা 30 জন। 30 জন আমি যে যাচ্ছি, আমার বুঝতে হবে সেখানে আমার যাওয়াটা আমি একজন সংবাদকর্মী হিসেবে কতটুকু উপযুক্ত সেটা। আরেকটা বিষয় হলো, যেহেতু একটা জাতীয় পত্রিকার সাথে আমি জড়িত, সেই হিসেবে আমি বলবো যে আমরা একজন সংবাদকর্মী হিসেবে পরিপূর্ণতা নিয়ে অন্তত পক্ষে সংবাদ সংগ্রহের উপযুক্ততা তৈরি করে আমরা কাজ করা, এটাই আমি বুঝি। আর সর্বশেষ কথা হলো, এখানে গোল টেবিল বৈঠক তথ্য বিষয় আছে, বিভিন্ন পেশা সিদ্ধান্তের অধিকার আছে, রাষ্ট্র সহযোগিতা করে। রাষ্ট্রকে একজন বলছেন যে রাষ্ট্রকে আমিও সহযোগিতা করতে হবে, আমার দেশপ্রেম থাকতে হবে, যেন তেনভাবে আমি এই তথ্যকে আপনার বাইরে ছেড়ে দেওয়া আমার উচিত না। আমার এখানে সাংবাদিকতার প্রশ্ন, বা এখানে 10 জনের দাওয়াত দিয়েছে 30 জন আসলে, এটা আসলে কি আজকের টেবিল বৈঠকের কি প্রতিবাদ্য বিষয়? বিষয়টা হলো তথ্য জানার অধিকার। আপনি কিভাবে তথ্য জানবেন? যে আপনি দেখেন একটা রাস্তার কাজ হয়, আপনার 10 কিলোমিটার কাজ হয়েছে, সেখানে একটা বোর্ড দেওয়া হয়েছে যে এখানে এই কাজ হয়েছে, এটা একটা তথ্য। আপনি আপনার যোগ্যতার বলে আপনি তথ্য সংগ্রহ করবেন। ওই যে উনি বলেছেন যে আপনি একজন গোয়েন্দার মতো যাবেন, আপনি গোয়েন্দা হিসেবে তথ্য সংগ্রহ, আপনাকে কেউ তথ্য এমনি হাতে দিয়ে দেবেন। আপনার তথ্য জানার জন্য সেবার চেষ্টা করতে হবে। আর আমি মনে করি
সারা বিশ্ব থেকে বাংলাদেশ এখনো তথ্য সংগ্রহের দিক দিয়ে রাষ্ট্র অনেক উদার। আজকের এই পত্রিকাগুলোতে যদি আমরা যদি তথ্য যদি সঠিকভাবে না পাই, তাহলে আজকে পত্রিকাতে কি কম নিউজ এসেছে? কারো বিরুদ্ধে এবং পক্ষে না, মানে যে নিউজগুলোর প্রয়োজন এই নিউজগুলো তো এখানে এসেছে। আমরা অনেক সময় বলি যে আমরা বিরুদ্ধে, আমাদের পক্ষে এবং সুজনের সুশাসনের জন্য নাগরিক গোল টেবিলে উপস্থিত হয়েছে, তাদের সবার প্রতি সম্মান এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আপনার এই বিজ্ঞ মহলে আপনাদের সামনে মাইক্রোফোন হাতে নেওয়া অনেকটাই আমার কাছে স্পটটাই হবে। তারপর বিনীতভাবে আপনাদেরকে আমি অনুরোধ করবো আমার 1 মিনিট কথা শোনার জন্য। আমি দুটি বিষয়কে নিয়ে আসবো। একটি হচ্ছে যেটাতে আমি ভুক্তভোগী, আমি নয়, আজ বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী ভুক্তভোগী। কেন? আমি এই দেশের একজন নাগরিক হিসেবে এই অধিকার জানার, আমার অধিকার শুধু আমার নয়, এই রাষ্ট্রের যে আজকে যারা আপনাদেরকে বলেন এই দেশের শিশু যারা আগামী দিনে সুন্দর রাষ্ট্র বিনির্মাণের জন্য কারিগর, আসলে এই শিশুরা কি তাদের অধিকারটুকু সঠিকভাবে পেয়েছে? তারা কি পড়বে, কেন পড়বে, কি জন্য পড়বে, কেন? এই প্রশ্নটুকু আজকে আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাচ্ছি যে এই গত কয়েকদিন আগে বাংলাদেশের যমুনা টেলিভিশনের একটি প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের 66% শিক্ষার্থী অনার্স মাস্টার্স করার পর উচ্চশিক্ষা নেওয়ার পরে এখনো বেকার। আমি রাষ্ট্রের কাছে এটা জবাব চাই। আপনার রাষ্ট্র কি আমার জবাব দিতে পারবে? রাষ্ট্রে যারা আছেন কেন তাদেরকে উচ্চশিক্ষা গ্রহণ করার পরেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের 66% উচ্চশিক্ষার্থী কেন বেকার থাকবে? কেন তাদেরকে মাস্টার ডিগ্রি করার পরের জন্য আরেকটা আইনি ডিগ্রির জন্য আরেকটা ডিগ্রির জন্য দৌড়াতে হবে? এই রাষ্ট্রের কাছে আমি অধিকারটুকু চাই। প্রশ্নটুকু রেখে গেলাম, আমার বিজ্ঞ যারা আছেন সে অধিকার উত্তরটুকু দেবেন। আর দ্বিতীয় একটি প্রশ্ন আপনাদের কাছে রেখে যাচ্ছি, যারা আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, যাদের নিরক্ষর জনগোষ্ঠী ও অযোগ পাড়াগায় বসবাস করে, সেই মা, বোন, ভাই, বাবা, চাচা, তারা তার স্থানীয় জনপ্রতিনিধি থেকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে, মেম্বার থেকে, ওয়ার্ড কাউন্সিলর থেকে কি তথ্য পাবে, কি সেবা পাবে, তারা আজও সেটা কখনো সেটা কি দায়িত্ব না ইউনিয়ন পরিষদ সেটা জানানো? যখন নির্বাচন আসে আপনাদের সেবা করবো, কোন সেবা করব সেটা কি শুনছি? সেটা আমার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তথ্য চাওয়া এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থার সুষ্ঠু ব্যবহার এবং প্রয়োগ না থাকা এর জন্য দায়ী। ধন্যবাদ সম্মানিত উপস্থিত সম্মানিত সুধীজন, আসসালামু আলাইকুম। আজকের আসলে যে বিষয় আমার অনুভূতি হচ্ছে এই আইন পাশের সাথে একজন গণমাধ্যম কর্মী হিসেবে কিন্তু আমাদের প্রায় আমার মনে হয় 15 থেকে 20টার মতো আমরা সভা সেমিনার করছি, মানববন্ধন করছি এবং এই প্রোগ্রাম ঢাকা পর্যন্ত আমাদের যেতে হয়েছে, বিশেষ করে এমএমসি এবং মানুষের জন্য ফাউন্ডেশন, পাশাপাশি আরও অন্যান্য যে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান রয়েছেন তারা কাজ করেছেন। এবং তারই ফসল হচ্ছে কিন্তু 2008 সালে আমরা যদি যত কথা বলি 111 সরকার নিয়ে আমাদের নানা ধরনের নেতিবাচক বলি কিংবা পজিটিভ বলি, মানে 111 সরকারের দুটি দিক কিন্তু খুব ভালো, জনকল্যাণমুখী তারা দুটি কাজ করেছেন। একটি হচ্ছে তথ্য অধিকার আর একটি হচ্ছে কৃষি নীতিমালা। দুটি সিদ্ধান্ত কিন্তু তারা 2008 সালের 20 অক্টোবর উপদেষ্টা পরিষদে সেটি পাস হয় এবং এরপর রাষ্ট্রপতি দুটি আইনে কিন্তু অধ্যাদেশ আকারে জারি করেন এবং বর্তমান সরকার ক্ষমতা আসার পরে 2009 সালের মার্চ মাসে জাতীয় সংসদে এই আইনগুলো কণ্ঠ করে পাস করেন। আমি এই জন্য আসলে বর্তমান সরকার সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে জনগণের তথ্য অধিকার আমরা দীর্ঘদিন দ্বারা আমরা বিশেষ করে গণমাধ্যম কর্মীরা আন্দোলন করেছিলাম, সেই আন্দোলন সফল কিন্তু আমরা পেয়েছি। আমাদের 2009 সালের জাতীয় সংসদে 20 মার্চ সেই আইনটি পাস হয়েছে। তো আমরা আসলে যেটি দেখি আমাদের যে প্রচলিত আইনে কিন্তু আমরা যে কর্তৃপক্ষগুলো দেখি তারা কিন্তু জনগণের উপর কর্তৃত্ব করেন, কিন্তু আপনার তথ্য অধিকার এমন একটি আইন, এই আইনটি কিন্তু সবার ব্যবহার করতে পারেন এই একটি আইনে, কারণ তারা জনগণকে তথ্য দিতে বাধ্য। আমরা জানি যে জনস্বার্থের সাথে যতগুলো কার্যক্রম জড়িত আছে অবশ্যই সকল তথ্য জনগণ জানার অধিকার রাখেন এবং তথ্য অধিকার আইনেও কিন্তু সেটা স্বীকৃত। তো আমাদের আসলে দুর্ভাগ্য হলো আমরা যেটা দেখি, আমরা 2010 সালে এসে আমরা দেখি যে তথ্য প্রযুক্তি আইন আমাদের বাইরে অনেকে বলছেন যে আমি তথ্যের দ্বার অবারিত করে দিলাম, আবার আমি কি করলাম তার দ্বারটা রুদ্ধ করে দিলাম। আসলে আমাদেরকে খুবই ব্যথিত করছে এবং মর্মাহত করছে, মানে বর্তমান সরকার আমাদের তথ্যের জন্য আমাদের যে ধারটা উন্মুক্ত করে দিয়েছিলেন, যে অবারিত করে দিয়েছেন, আবার সেই ধারটা আবার আটটা পদ্ধতি দিয়ে আমাদের কি প্যারালাল আরও একটা আইন করে আমাদের সে কঠোর করা হলো। সেখানে সাংবাদিকদের কোনো তথ্য যেন প্রকাশ না হয়, মানে তাদেরকে ধরার জন্য যা আছে সব কিছু
এবং সর্বোচ্চ 14 বছর কারাদণ্ড একটি আরো একটা সহজ করে একটু আইন প্রণয়ন করবো। তো আবার দুর্ভাগ্য হলো যে আমরা আমাদের 57 থেকে এবার আসলো 32 ডিজিটাল নিরাপত্তা আইন 32 যারা নিয়ে আসলো সেখানে চলে আসলো আপনার সর্বোচ্চ যাবজ্জীবন। সেখানে কিন্তু আমার সাধারণ নিয়ে আসলো কি সর্বোচ্চ যাবজ্জীবন আমার প্রথম দফা চলে। আর এখানে আমাদের যে ডিজিটাল নিরাপত্তা আইন আনা হয়েছে সেখানে আমাদের মানে এগুলো শুধু আলাদা করা হয়েছে, কিন্তু সেখানে আলাদা করা হয়েছে, কোথাও সামনের সাজা কমাইছে, কোথাও সাজা অনেকটা বাড়ানো হয়েছে। তো এখানে কিন্তু আমাদের তখনকার আমাদের এক ভাই বলছেন যে সাংবাদিকরা কিন্তু আন্দোলন করেনি, আসলে তখনও কিন্তু এটা 8টি ধারা নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের 8টি ধারা নিয়ে কিন্তু সাংবাদিকরা তখন প্রতিবাদ করেছেন, কিন্তু সেই প্রতিবাদ আমরা নেওয়া হয়নি। আমরা জানি আমাদের তখনকার আইনমন্ত্রীও কিন্তু আমাদের সম্বন্ধে পজিটিভ ছিলেন, তথ্যমন্ত্রীও পজিটিভ ছিলেন, তারা কিন্তু চেষ্টা করেছিলেন, কিন্তু আমাদের জানি না দুর্ভাগ্য সেটা হয়নি কেন। তারা কিন্তু এটা নিয়ে তারাও আমাদের তখন আইনমন্ত্রী তথ্যমন্ত্রী সহ অনেক সিনিয়র মন্ত্রী কিন্তু এটা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেছেন, কিন্তু সর্বশেষ সেটা হয়ে ওঠেনি। এটা আমি মনে করি যে আমাদের দুর্ভাগ্য। তো আমি আরেকটি বিষয় যেটি বলা আমাদের আসলে আমি আসলে একটু কথা বলতে একটা ভালো হতো। আমরা এখানে এসে আমি যেটা দেখলাম যে আমরা একটা ট্র্যাকের মধ্যে রয়ে গেছি। মানদাতের আমার থেকে আমাদের দেশে একটা আমরা সাধারণ যারা মানুষ যে তথ্যচ্যুত হয়েছে এটা রাষ্ট্রের অধিকার, এটা মানে রাষ্ট্র সরকার কিংবা যারা ক্ষমতাধর যারা সাংবাদিক তারাই জানবে, সাধারণ মানুষ জানার কোনো দরকার নেই। মানে এই একটা ট্রেডিশন আমাদের আগ থেকে ছিল এবং এখন আমাদের সেটা দেখতেছি যে এখন আমাদের মধ্যে সেই ট্রেডিশন রয়ে গেছে। এখানে আসার পর দেখতেছি সবাই মানুষ তথ্য সাংবাদিকরা জানবে, তথ্য কি জনগণ জানার অধিকার রাখেন না? আমরা কিন্তু জনগণই কিন্তু আমরা পিছিয়ে রয়েছি। আমরা জনগণ মনে করতেছি তথ্য আমার অধিকার, আমরা জনগণ মনে করছি না যে আমার তথ্য আমার অধিকার, এটি আমি কিন্তু মনে করতেছি না। আমি নিজেকে এই জিনিসটা যে কারণে আসলে আমি মনে করি সরকারকে আমি দায়ী, অনেক সময় বলি সরকার করে আমি সরকারকে দায়ী করবো না। আমি ব্যক্তিগত আমরা এখানে অনেকে সচেতন মানুষ, কিন্তু আমরা সমাজের অনেকটা এগিয়ে থাকা মানুষ। আমাদের মধ্যে অনেক শুরু করতে পারি, কথা অনেকে বলতে পারি, আমাদের মনে শুরু করার সময় চলে এসছে। এই জায়গাটুকুতে আমরা আজকে এসডিসি বলি, অ্যানুয়াল পারফরমেন্স অ্যাক্টিভিটি বলি, কিংবা জিআরএস বলি, যত কিছুই বলি না কেন, ডেল্টা প্ল্যান বলি, কোনো কিছুই হবে না যদি সুশাসন নিশ্চিত না হয়। আর সুশাসনের পূর্বশর্ত হচ্ছে আমাদের তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা। এটির জন্য আমাদের জনগণের সচেতনতা এবং যারা সেবা দিবেন তাদের প্রশিক্ষণ যদি আমরা জোরদার করতে পারি, আমরা মনে করি যে আমাদের এই আজকের এই গোল টেবিল বৈঠক সফল হবে। সবাইকে নিরুদ্দেশ হয়েছে। আছেন, আইনজীবী আছেন, জনপ্রতিনিধি আছেন সহ হচ্ছে সেটা নিশ্চিত করা, কিন্তু যখনই সেটা নিশ্চিত হয় না তখনই আমাদের সমস্যা হয়ে যায়। আমি জানি যে 350 বছর আগে সুইডেনে এই তথ্য অধিকার দেওয়া হয়েছিল 1766 সালে। তাহলে কতটা সময় আমরা পেরিয়ে এসেছি, কিন্তু এখন আমাদের তথ্য কারা আটকিয়ে রাখে? রাজনৈতিক প্রভাবশালী রাজনৈতিক নেতা, প্রশাসন এবং ক্ষমতাধররা তথ্যকে আটকিয়ে রাখে। তো এই আটকিয়ে রাখার কারণেই আমাদের দেশে যেটা আমন্ত্র সেন বলেছে যে অবাধ তথ্য প্রবাহ দুর্ভিক্ষ ঘটিয়ে দিতে পারে। তাহলে আমরা উন্নয়নের অন্তরায় কেন হচ্ছি? আমি আমাদের বন্ধুরা বা সহকর্মীরা যে বিষয়গুলো বলছেন আমি তার একটু বাইরে ভিন্নধর্মী কথা বলি। আমরা যারা তথ্য খুঁজি, আমি 30 বছর যাবৎ তথ্য উপাত্ত সংগ্রহের কাজে কাজ করছি, যে আমাদের জেলা এবং উপজেলা পর্যায়ে পরিসংখ্যান অফিস আছে। আপনারা যান, কোনো পরিসংখ্যান কর্মকর্তাকে পাবেন না, সেখানে কোনো পরিসংখ্যান নেই আমাদের। তাহলে সেটা কেন? আমরা আজকে যারা তথ্য অফিসার মহোদয় আছে আমরা নোট দিয়ে বলবো যে আমাদের উপজেলা এবং জেলা পর্যায়ে যে পরিসংখ্যান অফিসগুলো আছে সেখানে আমরা পরিসংখ্যান পাই না। এবং আরেকটা ভালো কাজ হয়ে উঠছিল যে সিটিজেন ছাড়াই প্রত্যেকটা অফিসের সামনে সে অফিসগুলো কি কি সেবা দেয় এটারও একটা প্রবণতা হয়ে উঠছিল, কিন্তু ইদানিং সেটা সেই সিটিজেন ছাড়া আর নেই, সেখানেও আমি পাচ্ছি না। তাহলে আমি কোথায় যাব? বিশেষ করে আমি যে ইতিহাসের কাজ করি, আপনারা এখন আমাদের ডিজিটাল ব্যবস্থা, আমাদের প্রত্যেকটা ডিজিটালে তথ্য বাতায়নে আমাদের জেলা উপজেলা ইউনিয়ন পরিষদের যে ইনফরমেশন থাকার কথা আপনারা জান না। শস্যদী ইউনিয়নের যে ভূমিকা লেখা আছে সেটা ফাজিলপুরেও তাই লেখা আছে, সেটা ওই যে আরেক মানে ওখানেও কোনো তথ্যের কোনো করা হয়নি। তাহলে আমাদের জেলা প্রশাসন উপজেলা প্রশাসন কেন? আমাদের একজন শ্রদ্ধেয় এখানে ভারপ্রাপ্ত ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আছেন, তিনি একজন সাংবাদিক বান্ধব মানুষ, তিনি তার অফিসে আজকে খবর নেই যে আমাদের উপজেলা পরিসংখ্যান অফিস কী কাজ করে। তাছাড়া আমাদের তথ্য বাতায়নে আমাদের যে পরিসংখ্যানগুলো দেওয়া হলো যে শস্যদী ইউনিয়ন বা পাঁচগাছি ইউনিয়নের ভূমিকা যেটা, সেখানে কোনো তথ্যের হালনাগাদ কোনো কিছুই নেই। তাহলে এই যে ডাটা আমরা তথ্যটা কোথায় পাবো? তারপরে তো আনের কথা আসবে, তারপরে তো আমাদের নিগৃহীতের কথা আসবে, আমাদের গোড়ায় ঠিক করি। তো আমি বিনীতভাবে অনুরোধ করব যারা তথ্য অফিসার মহোদয়ের কাছে যে আমাদের জেলা উপজেলার পরিসংখ্যান অফিসগুলোকে হালনাগাদ করা হোক, ইউনিয়নের ডাটা ব্যবস্থাটা হালনাগাদ করা হোক, তাহলে অন্তত পক্ষে আমরা পরিসংখ্যানে যাব, দেশের উন্নয়ন হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আজকের এই গোল টেবিল আয়োজনের পেয়েছি কিনা। কারণ তথ্যের সাথে সম্পৃক্ত আমরা যারা গণমাধ্যম কর্মী, আমি গণমাধ্যম কর্মী হিসাবে সাম্প্রতিক সময় পরশুরামে একটি নিউজে গিয়েছিলাম সরকারের একটি উন্নয়ন প্রকল্পের যে অনিয়ম হচ্ছে সেই অনিয়মের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা বক্তব্য দিতে রাজি না, কিন্তু উনি যে তথ্যগুলো দিবেন সেই তথ্যগুলো আমি তার অধস্তন কর্মকর্তা থেকে আমি নিয়ে ফেলেছি। তাহলে তথ্যটা কে দিবে? ঊর্ধ্বতন কর্মকর্তা বলছে আমার উপরের ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি লাগবে। আমরা তথ্য অধিকারের আজকের এই দিবসে আলোচনা করছি। তথ্য আমি কিভাবে পাবো? আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে তো আমি সাধারণ জনগণের কাছে তথ্য প্রেরণ করব। যদি আমাকে গণমাধ্যম কর্মীকে যদি তথ্য আটকে দেওয়া হয় তাহলে আমরা তথ্য কোথায় পাবো? এই তথ্য অধিকার প্রথম আলোর একজন প্রতিনিধি রেজিনা ইসলামকে সচিবালয়ে আমরা হেনস্থার সম্মুখীন হতে হয়েছে। এই তথ্য অধিকার যখন আমি তথ্য নিতে যাব তখন আমার পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে কি আইসিটি আইন। তাহলে এই যে তথ্য অধিকারটা আমরা কিভাবে পাবো? তথ্য অধিকারের যে অবাধ প্রয়োগ, এই অবাধ প্রয়োগটা যতদিন পর্যন্ত আমলাতান্ত্রিক সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ছিল সেটি আর এখন নেই, সেটি দীর্ঘদিন ধরে গণপ্রজাতন্ত্রী আমলাতান্ত্রিক সরকার হয়েছে। কারণ আমরা এত বেশি আমলা নির্ভর হয়ে গেছি, আমরা যে কোনো একটা ছোট্ট তথ্যের জন্য যাব, বলা হয় আপনি ওই উপরের লেভেল থেকে তথ্যটা আমি যে আপনাকে দিব এটার অনুমতি লাগবে আমাকে, মানে প্রতিটি ঘাটে ঘাটে হাত পা বেঁধে সব কর্মকর্তাদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানে সবচেয়ে বড় আজকে অর্জন হবে, আমরা এখান থেকে একটা আওয়াজ তুলতে হবে, আমার তথ্য আমাকে প্রদান করতে হবে, সেটি যে স্তরের কর্মকর্তাই হোক, সেটি যে লেভেলেরই কর্মকর্তা হোক। আমি তথ্য চাচ্ছি, আপনার যদি রাষ্ট্রের গোপনীয় তথ্য হয় সেটি আলাদা বিষয়, সেটি আপনি কখনোই কাউকে দিবেন না। যেটি অভ্যন্তরীণ কিছু চুক্তি থাকে, অভ্যন্তরীণ কিছু বিষয় থাকে, কিন্তু আপনি সচরাচর যে সকল কর্মকাণ্ড করছেন, যেমন বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিষয় কি স্বাস্থ্য খাতের দুর্নীতি, যেটি নিয়ে সংসদে আলোচনা হয়েছে। আপনি এখন যদি স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেন যে আপনি কি পরিমাণ ভ্যাকসিন অনুদান পেয়েছেন বিভিন্ন রাষ্ট্র থেকে, জাতিসংঘ থেকে এবং WHO থেকে, উনি ব্যাখ্যা দিতে পারবেন না। কিন্তু আমরা প্রতিনিয়ত ভ্যাকসিনের জন্য আমরা বরাদ্দ দিচ্ছি, ভ্যাকসিন আসতেছে। আমি যদি এখন প্রশ্ন করি যে আপনি কি পরিমাণ অনুদান পেয়েছেন, কি পরিমাণ কিনেছেন, আপনার কাছে কি পরিমাণ মজুদ আছে, এই তথ্য যখন আমরা চাবো তখন তারা এটি নিয়ে ঘড়িমসি শুরু করবে, আপনি আজকে আসেন, কালকে আসেন, এক সপ্তাহ পরে আসেন। মানে আমরা আসলে তথ্যটা কার কাছ থেকে পাবো? তথ্য আপনি না দিলে বিকৃতভাবে উপস্থাপন হবে। এই বিকৃত উপস্থাপনের জন্য আপনি আইসিটি আইনে ধারা করেছেন, আপনি এই অমুকটা ধারা করেছেন, তমুক ধারা করেছেন। ক্ষতিগ্রস্ত হচ্ছে গণমাধ্যম কর্মী, ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। আমরা গোল টেবিল বৈঠক থেকে বিনীতভাবে অনুরোধ জানাবো, যেহেতু এখানে একজন তথ্য কর্মকর্তা আছেন, তার মাধ্যমে আমরা চাইবো যে রাষ্ট্রের কাছে খুব দ্রুত আমাদের এই তথ্য অধিকার আইনটা বাস্তবায়ন হোক, এবং তথ্য যারা প্রদান করবে, যে সকল রাষ্ট্রের আমলারা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, তারা যেন স্ব জায়গা থেকে আরো বেশি নমনীয় হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বলেছেন এবং সামনে আরো কথা বলবেন। আমি সংক্ষেপে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে তথ্য অধিকার প্রাপ্তির উদ্দেশ্যটা কি। আগেই আমরা ইতিমধ্যে জেনে গেছি যে দুর্নীতি রোধ করা, স্বচ্ছতা সৃষ্টি করা। তো স্বচ্ছতা সৃষ্টি হবে, দুর্নীতি রোধ হবে, আরেকটু পেছনে যেতে হবে। কেবল আমার মনে হয় কেবল তথ্য চাইছি এর মধ্য দিয়ে দুর্নীতি রোধ হবে এমনটি আমার মনে হয় না। এ বিষয়ে বিস্তারিত কথা বলার সুযোগ রয়েছে, সেটা হয়তো পরে, সেটা আমি এখন ব্যাখ্যা করছি না। আর আমাদের এক সাংবাদিক বন্ধু জাহাঙ্গীর ভাই, তিনি একটি কথা বলেছেন সুশীল সমাজ। আমি ওনার সাথে দ্বিমত পোষণ করছি। আমি মনে করি ফেনীতে কোনো সুশীল সমাজ নেই। আমার সম্প্রতি নবীনচন্দ্র সেন চিন্তা ও দর্শন নামে একটি গ্রন্থ আমি লিখেছি, প্রকাশ হয়েছে। সেই বইতে আমি বিস্তারিতভাবে প্রমাণ করেছি, সমস্যা চিহ্নিত করে এবং প্রস্তাব দিয়ে, যে ফেনীতে কোনো সুশীল সমাজ গড়ে ওঠেনি। এটি নিয়েও আমরা পরে ডিবেটে যেতে পারি, এটিও এই প্রসঙ্গে না। আমি ওনার কথাটা শুধু একটু মনোযোগ আকর্ষণ করলাম। যাক, এখন আজকের যে আলোচনা, আজকের যে আয়োজন, সে আয়োজনে আমি বলতে চাচ্ছি এই যে দুর্নীতি রোধ হবে। এখন যদি আমরা দেখি যে নির্বাচনে কোনো প্রার্থী একক প্রার্থী, অর্থাৎ একক প্রার্থী হওয়ার কারণে তিনি জিতে যাচ্ছেন, এটি কিন্তু উনি
উনি তো প্রার্থী না, তাহলে উনি কিভাবে জিতে যাচ্ছেন? এই যে বিধিটা, এই বিধিটা পরিবর্তন দরকার, এটাও আমি মনে করি এই আলোচনার মধ্যে আসা দরকার। এবং বলতে চাই যে আপনি তথ্য অধিকারের কথা বলছেন, একজন নাগরিকের সবচেয়ে প্রধান অধিকারটা হচ্ছে ভোটের অধিকার। আমি ভোট দিতে পারছি না, আমার ভোটের অধিকার কোথায়? আমি একজন সাংবাদিক, সংস্কৃতি কর্মী, আমি ভোট দিতে পারছি না। আমার ভোটের অধিকার আগে নিশ্চিত করেন, তারপর আপনার তথ্য অধিকারের আলোচনায় আসেন। তথ্য অধিকার, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। তথ্য অধিকার, স্বচ্ছতা এবং জবাবদিহিতা, আপনাদেরকে আমি একটা কথা বলি। আমি একজন নাগরিক হিসাবে প্রথম আলোর একজন রিপোর্টারকে সচিবালয়ে হেনস্থা করা হয়েছে সংবাদ সংগ্রহে যাওয়ার প্রাক্কালে। সেটা নিয়ে পুরা দেশ তোলপাড়। তার অর্থ কি এই যে তথ্য অধিকার হরণ করা হয়েছে? এক, আপনারা একটু আগে যে ভদ্রলোক বক্তব্য দিচ্ছিলেন, দুর্নীতির কথা বলছেন, দুর্নীতি বন্ধ হয়ে গেছে এটা আমরা বলবো না, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে অভিযানটা কি বন্ধ হয়ে গেছে? আপনারা কি কোনো কালে চিন্তা করছেন যে স্বাস্থ্য খাতে এই দুর্নীতিটা হয়, শিক্ষা খাতে এই পরিমাণ দুর্নীতি হয়? যদি এই মহামারী, পৃথিবীব্যাপী যে বৈশ্বিক মহামারীতে যদি আমরা আক্রান্ত না হতাম, তাহলে তো এই বিষয়গুলো আপনারা কোনো কালেই জানতেন না। আর আপনারা বলছেন তথ্যের অধিকার নিশ্চিত করার জন্য। তো অধিকার তো গোল টেবিল বৈঠক হয় না, অধিকার তো আদায় করে নিতে হবে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, এই দেশটা বয়স প্রায় 50 বছর অধিক সময় দুইটা সামরিক জান্তা এই দেশ শাসন করেছেন তাদের ইচ্ছা মাফিক। যখন যেটা মনে চাইছে সংবিধানকে কাটাছেড়া করা, পদদলিত করা এবং ভুলুণ্ঠিত করা তাদের ইচ্ছা অনুযায়ী। কারণ তাদের কোনো জবাবদিহিতা নাই, তাদের কোনো স্বচ্ছতা নাই, তারা সামরিক জান্তা। এবং পুরো দেশের ইতিহাসটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। যেটার প্রায়শ্চিত্ত বলেন অথবা যেটার ফল বলেন আমরা ভোগ করছি এখন, এবং আমাদের পরবর্তী প্রজন্ম সেটা ভোগ করতে হবে। কারণ ইতিহাসকে উল্টো দিকে ঘুরে দেওয়া হয়েছে। দিনকে রাত বানানো হয়েছে, রাতকে দিন বানানো হয়েছে। আপনারা সবাই এখানে সুশীল লোক। এক ভদ্রলোক বলছেন যে ফেনীতে সুশীল লোক নাই। আমি আপনার সাথে বিনয়ের সহিত দ্বিমত করি। ফেনীতে যে পরিমাণ সুশীল লোক আছে আমি শ্রদ্ধা করি, ওনাদেরকে সম্মান জানাই। ঢাকাতে চিটাগাঙ্গে এই মাপের এইরকম যোগ্যতা সম্পন্ন লোকের খুব অভাব। আমার সামনে যে বিজ্ঞ দুজন শিক্ষক বসা আছেন, আমার ওস্তাদ, এবং তার পাশাপাশি যারা ডায়াসে বসে আছেন, আমি তো মনে করি ঢাকাতেও এই ধরনের দুই একটা লোক পাওয়া অত্যন্ত কঠিন, এত প্রাজ্ঞ অভিজ্ঞ। যাই হোক, আর একটা কথা বলি, আপনারা তো অবাধ তথ্য মানে অবাধ ব্যবহারের কথা বলেন। তো অবাধ ব্যবহারের দুই একটা নমুনা আপনাদেরকে আমি দিই। মানে আপনি যখন তথ্যকে বিকৃত করবেন, আপনি যখন সত্যকে মিথ্যা বলে চালাই দিবেন বা মিথ্যাকে সত্য বলে চালাবেন, আপনাদের নিশ্চয় খেয়াল আছে 2014 সালে সারা দেশে যে পরিমাণ জ্বালা পোড়া এবং মানুষ অগ্নিসন্ত্রাস, মানুষ পোড়ানো এবং যুদ্ধ অপরাধীর বিচার, আপনারা খেয়াল করে দেখবেন, একজন যুদ্ধ অপরাধীর বিচারের রায় হয়েছিল, সেটাকে বিকৃতভাবে ফেসবুক, ইউটিউবে প্রকাশ করে সারা বাংলাদেশে 100 মানুষকে হত্যা করা হয়েছে। এটা কি অবাধ স্বাধীনতা? অবাধ স্বাধীনতা কি এটা যে আপনি আপনার ব্যক্তিগত আইডি থেকে অথবা আপনি ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে আপনি আপনার মন গড়া বক্তব্য প্রচার করে দিবেন আর সারা দেশে গন্ডগোল লাগবে, হানাহানি লাগবে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে? এটা কি তথ্যের অবাধ ব্যবহার? এটা নয়। আপনারা সমস্যার কেন্দ্রবিন্দুতে যেতে হবে। আর আমরা এখানে যদি এইভাবে 7 দিন মিটিং করে এটার 7 টাকা দামও আছে বলে আমি মনে করি না। কারণ যারা সেন্ট্রালি বসে আছেন, রাষ্ট্রযন্ত্রের কাছাকাছি যারা থাকেন, যাদের সাথে এমপি মহোদয় বা মন্ত্রী মহোদয়দের সাথে সবসময় দহরম মহরম, তাদের সাথে আলাপ করে সেখানে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন
আপনারা সংবাদপত্রের সাথে যারা জড়িত আছেন, গণমাধ্যমের সাথে যারা জড়িত আছেন, তারা যদি সেখানে তদবির করে, লবিং করে বা সরকার যন্ত্রকে বুঝিয়ে যেসব অসঙ্গতিগুলো আছে সেগুলো পরিহার করে একটা সুষ্ঠু নীতিমালা তৈরি করে আপনারা তথ্যের অধিকারটা নিশ্চিত করতে পারেন। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, 57 ধারার কথা বলা হয়েছে একটু আগে। তো তথ্যের অবাধ ব্যবহার, তার অর্থ আপনি আমাকে জামা কাপড় খুলি রাস্তায় ছাড়িয়ে দিয়ে ঘুরাইবেন, আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, এটা নাকি তথ্যের অবাধ ব্যবহার। এবং আমরা দেখছি তো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম তো এখন খুব জনপ্রিয়, প্রতিদিন আমরা ব্যবহার করি, সেখানে কি পরিমাণ মিথ্যা কথা, কি পরিমাণ বানোয়াট এবং মনের মাধুরী মিশানো বিভিন্ন ধরনের উক্তি, বক্তৃতা, বিবৃতি এডিট করে আমার ছবি অন্য জায়গায়, অন্য ছবি আমার জায়গায়, আমার চরিত্র হনন করার জন্য, আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কি হেন কোনো কাজ বাকি আছে? করে না এক শ্রেণীর লোকে? করে। তো এগুলো হলো, আপনারা যদি এখানে বেশিরভাগ সংবাদকর্মী আছেন, আমি আপনাদের প্রতি সম্মান রেখে বলি, ফেনী সাংবাদিকদের একটা উর্বর ভূমি, গণমাধ্যম কর্মীদের উর্বর ভূমি এটা। আপনারা হলফ করে বলেন তো, যাদের বয়স 40, 45, 35 বা 50 এর কাছাকাছি, কটা ওরিয়েন্টেশনে গেছেন আপনারা? কটা কর্মশালা আপনারা যোগ দিচ্ছেন? সাংবাদিকতার কতটুকু আপনারা রপ্ত করছেন এ পর্যন্ত বলেন? আমি তো দাবি করে দিয়ে ফেনীতে যে উঁচু মানের সাংবাদিক আমাদের অগ্রজ যারা ছিলেন, দেশ স্বাধীনের আগে পরে যারা, আব্দুল সালাম সাহেব ছিলেন, শহীদ শহীদুল্লাহ খান ছিলেন, তারপরে আরও যারা, জহির রায়হান ছিলেন, এইভাবে আমাদের এবিএম মুসা সাহেব ছিলেন, এইভাবে যে দেশ বরেণ্য যেসব সংবাদকর্মী ছিলেন, একটা লোক কি তৈরি হয়েছে এই 50 বছরে? যে কয়েকজন তৈরি হয়েছে হাতে গোনা, তাদের কাছেও খুব বেশি লোক নাই যারা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন দপ্তর বা রাজনৈতিক নেতাকর্মীর থেকে সুবিধা নিতে পারে। আমরা দেখি তাদের দপ্তরে দপ্তরে খাড়া যায়, আমরা দেখি কে অবৈধ সুবিধা আদায় করে, আমরা দেখি যে একজন দাওয়াত দিলে 12 জন কোথায় যায়। অথবা এটা সাংবাদিকতা না, এটা সাংবাদিকতার নাম অপসাংবাদিকতা। আমি দয়া করে আপনাদের সবার প্রতি অনুরোধ রাখবো, আপনারা আমার অত্যন্ত শ্রদ্ধেয়, কারণ সংবাদপত্র কর্মী ভাইদের সাথে আমার খুব সুসম্পর্ক। আপনারা দয়া করে পড়ালেখা করবেন এবং আপনাদের যারা অগ্রজ, যারা বর্ষিয়ান, যারা পুরাতন প্রবীণ সাংবাদিক, তাদের লেখালেখি পড়বেন, নিজেদের মধ্যে কর্মশালা আয়োজন করবেন, সাংবাদিকতা শিখবেন, সঠিক তথ্য প্রচার করবেন। আর সবচেয়ে বড় কথা হলো প্রান্তিক জনগোষ্ঠী যারা একেবারে অজপাড়াগায় পড়ে আছে, তাদের সুখ দুঃখের কথা আপনারা লিখবেন, তাদেরকে আপনাদের কলমের মাধ্যমে আপনারা নিয়ে আসবেন এবং যথাযথ কর্তৃপক্ষের যেন দৃষ্টি আকর্ষণ হয় সেই ব্যবস্থা আপনারা করবেন। এখানে বিজ্ঞ আরো আলোচক যারা আছে তারা মূল্যবান বক্তব্য দিবেন, আমরা শুনবো। আমার বক্তব্যে যদি কারো আঘাত যেয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় ফেনী বিএমএর সমাজের সভাপতি, ফেনী জিয়া মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় উপস্থিত আছেন, ফেনীর প্রথম আলো এবং ডেইলি স্টারের প্রতিনিধি বরেণ্য সাংবাদিক জনাব আবু তাহের উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক বৃন্দ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আমার ওই যে আজকে আন্তর্জাতিক পর্যটন দিবস, আপনারা জানেন এই পর্যটন দিবসেরও একটি প্রোগ্রাম আছে ডিসি অফিসে। আমি এই জন্য আমার চলে যেতে হবে, আমি দুঃখ প্রকাশ করছি। আর না হলে আমি পুরো প্রোগ্রামটাই থাকতাম, আপনাদের কথাগুলো শুনতেছিলাম, খুব ভালো লাগছিল। অনেক বিষয়ে এখানে আলোকপাত হয়েছে, তো অনেক বিষয়ে আমার মনে হয় আমার কথা বলা দরকার, জবাব দেওয়ার বিষয় আছে। তো কিছু কিছু বিষয় আমি নোট করেছি, আপনারা সাংবাদিকরা যারা কথা বলেছেন এখানে, অনেক বিজ্ঞজন অনেক বিষয়ে কথা বলেছেন, আমি কিছু নোট রেখেছি। আমি তথ্য অধিকার আইন বা অন্যান্য বিষয়ে ওই সকল বিষয়ে আলোকপাত করবো না, এগুলো সম্পর্কে অনেক কথা হয়েছে জানেন। আমি সরাসরি আপনাদের যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনার আলোকে আমি কিছু কথা বলবো। যেমন আপনাদেরকে আমি একটু জিজ্ঞাসা করবো বিনয়ের সাথে, যে আপনারা এখানে যারা সবাই আছেন উপস্থিত, আপনারা সবাই কি তথ্য অধিকার আইনটা পুরোপুরি পড়েছেন? এখানে 37টা অনুচ্ছেদ আছে তথ্য অধিকার আইনে, 37টা ধারা আছে, 37টা ধারাকে আপনারা পড়েছেন? খুব বড় একটা আইন না কিন্তু। আচ্ছা, আশা রাখি আপনারা পড়েছেন। তো
এখন আপনারা এখানে অনেকগুলো কথা বলেছেন, কিন্তু কথাগুলো এই আপনাদের এই যে মতামত এবং কিছু কিছু বিষয়ে আপনাদের কথা শুনে আমার কাছে একটু অসামঞ্জস্য লাগছে। তথ্য অধিকার আইনে তো এমন কথা নেই, এমন ধারা নেই। এখানে একজন বলেছেন যে তথ্য কমিশনে যদি অভিযোগ করি 6 মাস লাগে এই ফলাফল পেতে। এটা কোথায় আছে আইনের? আমাকে একটু জবাব দেন তো, কোথায় আছে যে 6 মাস লাগবে তথ্য কমিশন থেকে আপনার এই ফলাফল পেতে? আপনারা কি এটা করেছেন? আপনারা কি তথ্য কমিশনে আবেদন করেছেন? আচ্ছা, তারপরে আরো কিছু বিষয় আছে, যে ডিজিটাল নিরাপত্তা আইন বলেন, তারপর আইসিটি অ্যাক্ট বলেন, এসব বিষয়ে কথা বলেছেন। এগুলোর সাথে ওটা কি সাংঘর্ষিক কিনা এই বিষয়ে আপনাদের সাথে আমি একটু কথা বলবো। আপনারা একটু প্রয়োজনে যারা বলেছেন আবার বলতে পারেন, কোনো সমস্যা নেই। তথ্য অধিকার আইন 2009 সালে যে আইনটা করা হয়েছে, সেই আইনে কি বলা হয়েছে? আপনি তথ্য না পেলে আপনি তথ্য কমিশনে সরাসরি অভিযোগ করবেন, এই কথা বলা হয়েছে। এখন অনেকে বলছে যে তথ্য কমিশনে তো আমরা কোনো তথ্য পাই না, তথ্য কমিশন থেকে আমাদের তথ্য পেতে সময় লাগে। তথ্য কমিশনে আপনি কেন যাবেন প্রথম? আপনাকে কি তথ্য কমিশনে প্রথম যাওয়ার জন্য বলা হয়েছে? আপনারা জানেন তথ্যটা কার কাছে চাইবেন? প্রত্যেকটা অফিসে, উপজেলা, জেলা, প্রত্যেকটা অফিসে একটি তথ্য প্রদানকারী ইউনিট থাকবে। একজন কর্মকর্তাকে অ্যাসাইন করা থাকবে যিনি তথ্য প্রদানকারী কর্মকর্তা। ডিসি অফিসে একজন তথ্য প্রদানকারী কর্মকর্তা আছেন, এসপি অফিসে একজন তথ্য প্রদানকারী কর্মকর্তা আছেন, শিক্ষা অফিসে একজন তথ্য প্রদানকারী কর্মকর্তা আছেন। যদি আপনি একটা অফিসে গিয়ে দেখেন যে তথ্য প্রদানকারী কর্মকর্তা নাই, ওই সময় আর কোনো কথা নেই, সরাসরি আপনি তথ্য কমিশনে অভিযোগ করতে পারবেন। এখানে বিষয় আছে, তথ্য কমিশনে আপনি কখন যাবেন? আপনি তো দুইটা বিষয়ে, দুইটা ক্ষেত্রে আপনি সরাসরি তথ্য কমিশনে অভিযোগ করতে পারবেন। এক, তথ্য প্রদানকারী কোনো কর্মকর্তা রাখেনি ওই অফিসে। নাম্বার 2, আপনি তথ্য অধিকার আইনে তার কাছে তথ্য চেয়ে আবেদনপত্র দিয়েছেন, আপনার আবেদনটা ছুঁড়ে ফেলে দিয়েছে, বলছে আমি দেবো না আপনাকে আবেদন, আপনাকে ডিনাই করেছে। এই দুই ক্ষেত্রে আপনার আর কোনো কথা নেই, আপনি সাথে সাথে তথ্য কমিশনে অভিযোগ করতে পারবেন। আর অন্য ক্ষেত্রে কি? অন্য ক্ষেত্রে আপনি ওই অফিসে তথ্য প্রদানের জন্য তথ্য চেয়ে আপনি আবেদন করবেন। আপনি যথাযথ নিয়মে আবেদন করার পর তাকে 20 দিন সময় দেওয়া হবে। এই 20 দিনের মধ্যে আপনাকে সে তথ্য দিতে বাধ্য। এই 20 দিনের মধ্যে যদি আপনাকে তথ্য না দেয়, তখন আপনি আপিল করবেন। আপিল কার কাছে করবেন? আপনি ডিসি অফিসে তথ্য চেয়ে আবেদন করেছেন, তথ্য পাননি, আপনি কার কাছে আপিল করবেন বলেন? ডিসি অফিস আপনাকে তথ্য দেয়নি, কোথায় যাবেন? তার অব্যবহিত ঊর্ধ্বতন ইউনিট, মানে হচ্ছে বিভাগীয় কমিশনার। এই জায়গায় আর আপনার আবেদনের কোনো সুযোগ নেই। তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিভাগীয় কমিশনার বরাবর আপনাকে আবেদন করতে হবে। একই রকম ভাবে আপনি ইউনোর কাছে তথ্য চেয়েছেন, ইউনো তথ্য দেয়নি, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হচ্ছে ডিসি, ডিসির কাছে আবেদন করবেন। এখন কথা হচ্ছে, ইউনোর কাছে আপনি আবেদন করার পরে 20 দিন চলে গিয়েছে, এই 20 দিনের মধ্যে আপনি তথ্য পাননি, কোনো জবাব পাননি, তখন আপনি তার কাছে আর যাবেন না, আপনি যাবেন ডিসির কাছে। ওখানে আপনি আপিল করবেন। আপনাকে 1 মাস সময় দেওয়া হবে আপিল করার জন্য। আপিল করার পরে আপনার ওই যে আপিলকারী কর্তৃপক্ষ, মানে ডিসি, জেলা প্রশাসক, উনি 15 দিন সময় পাবে। উনি কি করবে? উনি যাচাই করবে যে আপনি যে আবেদনটা করেছেন সেটাকে তথ্য দেওয়াটা যায় কিনা, বা আইনত কোনো ধরনের নিষেধাজ্ঞা আছে কিনা। উনি ইউনোর সাথে কথা বলবে যে কেন তথ্য দেওনি। যাই হোক, ওনাকে 15 দিন সময় দেওয়া হয়ে যায়নি। উনি 15 দিনের মধ্যে যদি তথ্য না দেন, তখন আপনি কোথায় যাবেন? তখন আপনি যাবেন হচ্ছে তথ্য কমিশনে। আপিলে আপনি পাননি, 15 দিন অতিবাহিত হলো, তখন তথ্য কমিশনে যাবেন। তথ্য কমিশনে যাওয়ার পরে ওনারা তথ্য দিতে 45 থেকে 75 দিন, আইনে স্পেসিফিক উল্লেখ করা আছে 75 ডেজ, নট মোর দেন। 75 দিনের মধ্যে তথ্য কমিশন এটাকে পুরোপুরি নিষ্পত্তি করবে। কি করবে? প্রয়োজনে ডাকবে, সমন জারি করবে। ইউনো, জেলা প্রশাসক আপনাকে ডাকবে, আসেন, কাগজপত্র চাইবে। সবকিছু দেখে শুনে ওনার যদি মনে হয় যে এই তথ্যটা দেওয়া প্রয়োজন ছিল, তখন তাকে বলবে যে তথ্যটা দেব। এখন কথা হচ্ছে যে আপনি বলতে পারেন যে স্যার, তথ্য কমিশনে বলে দিয়েছে ইউনোকে তথ্য দেওয়ার জন্য, ইউনো তথ্য যদি না দেয় তো তারপর তখন কি হবে? এখানে আইনে যেটা বলা আছে সেটা হচ্ছে যে তথ্য কমিশন যখন আপনার পক্ষে রায় দেবে, আপনার পক্ষে বলবে যে তথ্য তাকে দিতে হবে, এরপরে যদি তথ্য না দেয় এবং একই সাথে তথ্য যে আপনাকে দেয়নি এই কয়েকটা দিন, সেই কয়েকদিন তথ্য দেয়নি এই জন্য যে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার জন্য জরিমানা আদায় করবে এবং একই সাথে ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ওই কর্মকর্তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মানে সচিব, তারপর আবার লিখবে তথ্য কমিশন। এবং একই সাথে তথ্য কমিশন পরবর্তীতে আবার সচিবকে জানতে চাইবে যে আমরা যে সুপারিশ করেছিলাম তিনি অপরাধ করেছেন, তথ্য দেননি,
তো পরবর্তীতে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন এটার আপডেটও জানতে চাইবে। একজন কর্মকর্তার বিরুদ্ধে, আমরা তো সরকারি চাকরি করি, একজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হওয়া বা বিভাগীয় ব্যবস্থা হওয়ার চেয়ে বড় কোনো বলা যায় শাস্তি আর কিছু নেই। কারণ আমার বিরুদ্ধে একটা বিভাগীয় ব্যবস্থা হবে না, আমার পদোন্নতি আটকে যাওয়া, আমার ক্যারিয়ারটাই ধ্বংস হয়ে যাওয়া। আমার কাছ থেকে যদি 1 লাখ টাকা নিয়ে যেত এটা সমস্যা ছিল না, কিন্তু আমার বিরুদ্ধে একটা বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে, এটা অনেক বড় একটা ক্ষতি আমার জন্য, কর্মকর্তার জন্য। তাহলে তথ্য অধিকার আইনে তো আপনার খুব সহজ করা হয়নি, যে সাধারণ কোনো আইন তো না এটা। আমার কাছে আমি এমনও তথ্য আছে এই ফেনী জেলায় আমি দিতে পারবো যে কোন কোন অফিসকে তথ্য কমিশন ডেকেছিল, তথ্য দেয়নি এর জন্য ডেকেছিল এবং তারা তথ্য দিতে বাধ্য হয়েছে এবং জরিমানাও করেছে। আমি অফিসের নাম বলবো না এখানে, কারণ হয়তো আপনারা ওনারা বিব্রত হবে, অফিসের নামগুলো আপনারা জানবেন, দরকার নেই। কিন্তু আমার কাছে তথ্য আছে, তারপর আপনি যদি আমার কাছে জানতে চান ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে বলে দেবো যে কোন কোন অফিস তথ্য কমিশনে গিয়ে ওখানে ওদেরকে নাকে খত দিয়ে তথ্য দিতে বাধ্য করেছে। তো এইটা তো আপনার অ্যাপ্লিকেশন করতে হবে, কারণ আপনারা সাংবাদিক বৃন্দ অনেক কথা বলতেছেন যেগুলো আপনার আমার মনে হয় যে সঠিক না, আপনারা ভালো করে জানেন না আমার মনে হয়। যদি জানতেন তাহলে তো এই ধরনের কথা আসতো না। আমার মনে হয় আরেকটা করতে হবে। আরেকটা বিষয় বলি, ওই যে একজন বলছিলেন, একজন কর্মকর্তা, একজন সম্ভবত সাংবাদিক ভাই বলছেন যে তথ্য যে ফর্ম, তথ্য চাওয়ার ফর্ম নাকি 6 পাতা। কোথায় দেখেছেন তথ্য চাওয়ার ফর্ম 6 পাতা? কোথায় পেয়েছেন আপনি? কি ধরনের কথাবার্তা আপনারা বলেন এগুলি? আপনি তথ্য অধিকার ফর্ম দেখেছেন? তথ্য চাওয়ার ফর্ম দেখেছেন? আমার অফিসে আসবেন, আমি 50-100 করে ফর্ম ছাপিয়ে রেখেছি, আমার কাছ থেকে আপনারা ফর্ম নিয়ে যাবেন, 1 পাতার একটা ফর্ম। ওখানে বরাবর তথ্য প্রদানকারী কর্মকর্তা, ওই অফিস মানে তথ্য প্রদানকারী কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয় ফেনী, হ্যাঁ, আপনার নাম দিবেন, তারপরে আপনি কি তথ্য যেতে চান সেটা লিখবেন, আপনি কোন ফরম্যাটে তথ্য চান, আপনি লিখিত চান নাকি আপনি সিডি আকারে চান নাকি আপনি ছবি চান, আপনি কিভাবে চান লিখবেন, লিখে আপনি ওখানে জমা করবেন। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি এই ফর্ম পাচ্ছেন না, আপনার অ্যাক্সেস নাই ফর্মে, কোনো সমস্যা নেই, আপনি সাদা কাগজে লিখেন না। তথ্য অধিকার আইনে যে কথা লেখা আছে, আপনারা তো আইন পড়েন নাই, পড়লে তো কথা বলতেন না। স্পষ্ট করে লেখা আছে যদি তথ্য অধিকার আইনের ফর্ম না পাওয়া যায়, অ্যাভেলেবল না হয়, আপনি সাদা কাগজে আপনার নাম লিখে নিচে সিগনেচার দিয়ে আপনি জমা দেন, আপনাকে তথ্য দিতে বাধ্য। কোথাও কোনো ধরনের জটিলতার সৃষ্টি করেনি এই আইনে, সুন্দরভাবে সবকিছু করে দেওয়া আছে। এবং এটাও আছে যে আপনি ইচ্ছে করলে ওই অফিসে গিয়ে আপনি ফর্মটা নিতে পারবেন, যে আপনি ডিসি অফিসে যাবেন, বলবেন আমাকে একটা ফর্ম দেন, আমি আবেদন করবো, ওরা আপনাকে ফর্ম দেবে, এবং এটা কিন্তু বলা আছে যে ফর্ম সাবমিট করতে হবে। আচ্ছা, তাহলে এইগুলো আপনারা কিভাবে বলছেন? আচ্ছা, আর এখন হচ্ছে ডিজিটাল যুগ, প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, প্রত্যেকের ওয়েবসাইটে আপনার অ্যাক্সেস আছে, www.infocom.gov.bd, ইনফোকম মানে ইনফরমেশন কমিশন। আপনি যান না এই ওয়েবসাইটে, আপনি দেখেন ওখানে তো ফর্ম অ্যাভেলেবল, তথ্য এখানে অনেক ধরনের ফর্ম অ্যাভেলেবল আছে। আপনি তথ্য চেয়ে আবেদন করছেন, এই ফর্ম সংক্ষুব্ধ হলে আপনি আপিল করবেন, আপিলের ফর্ম, আপনি তথ্য কমিশনে আবেদন করবেন, তার ফর্ম। এমনকি আমি যে আমার কাছে আপনি তথ্য চেয়েছেন, আমি আপনাকে অপারগতা প্রকাশ করেছি, এই অপারগতার জন্য আমার এখানে স্পেসিফিক ফর্ম আছে। এগুলো তো সব অ্যাভেলেবল ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটে ঢুকেন না কেন? আপনারা সাংবাদিকতা করেন, আপনারা সব কিছু জানতে হবে তো, এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা অ্যাভেলেবল সব কিছু পাবেন। আর তথ্য অধিকার আইনটা আপনারা একটু ভালো করে পড়বেন। এখানে একটা কথা আছে যে আইন অনেক সময় ভালো করে বোঝা যায় না, দেখা যায় যে একটা আইনের লেখাগুলো থাকে একটু গুরুগম্ভীর ভাষা বুঝতে আমাদের কষ্ট হয়। এই জন্য এগুলোকে বিধিমালা করা হয়, এগুলোকে সহজ ভাষায় উপস্থাপন করার জন্য, বোঝার জন্য কিছু এক্সপ্লেনেশন দেওয়া হয়। এখন তথ্য কমিশনে আপনাদেরকে আমি এটা জাস্ট একটা পরামর্শ দিচ্ছি, আমি নিজেও কিন্তু এটা করেছি। তথ্য কমিশনে কিন্তু এই তথ্য অধিকার আইনটা ভালোভাবে বোঝার জন্য, জানার জন্য ওখানে সুন্দর একটা করেছি, ওই অধিবেশন সিস্টেম চালু করেছে, যে একটা পরীক্ষার মতো। এটা আপনি 2-3 ঘন্টা লাগবে, আপনি প্রত্যেকটা ধারা ওখানে এক্সপ্লেনেশন আছে, এবং ওখানে আপনি যেটা পড়েন এটার পর একটা কুইজ সিস্টেম আছে, আপনি কতটুকু জানতে পেরেছেন আপনি বুঝতে পারবেন। আমি আপনাদেরকে হলফতে বলতে পারি যে আপনি যদি এটা একটু করেন, এই কোর্সটা করে নেন, তথ্য কমিশনে পাবেন, ইনফরমেশন কমিশনের ওয়েবসাইটে ঢুকবেন, 2-3 ঘন্টা একটু সময় ব্যয় করবেন, মনোযোগ দিয়ে ধারাগুলো ওরা সুন্দরভাবে ব্যাখ্যা করেছে, একটু পড়বেন, আপনার পুরোপুরি এই আইনে আপনি একদম অভিজ্ঞ হয়ে যাবেন, আপনাকে ঠেকানোর কেউ থাকবে না, আপনি একদম বুকটা টান করে আপনি যে কোনো জায়গায় কথা বলতে পারবেন যে তথ্য অধিকার আইনে কি আছে, তথ্য অধিকার আইনের কোনো ধরনের ধারার মানে জানি না, ঠিক আছে, আমাকে ভুল বুঝাবে, হ্যাঁ, এই ধরনের সুযোগ আর সৃষ্টি হবে না। আপনি কনফিডেন্ট থাকবেন,
আগে তো আপনাকে কনফিডেন্ট হতে হবে। আপনি একটা দপ্তরে গিয়ে একজন মনে হয় কি বলেছিলেন যে ওইদিকে একজন সাংবাদিক বললেন যে তথ্য চাইলাম, বলছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথ্য দিবে। আরে ভাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কেন যাবেন? আপনি তো গিয়ে যদি বলেন ভাই আমাকে তথ্যটা দেন, তাহলে তো বলবেই। আপনি তো ফর্মে সঠিক নিয়মে যেতে হবে। একজন বলছেন যে মন্ত্রীর কাছে গিয়ে বললাম যে টিকা ভ্যাকসিন কতগুলো আসছে, আপনি মন্ত্রীর কাছে কেন যাবেন? আপনি ওই সচিবালয়ে আপনি লিখিত দেন তথ্য অধিকার আইনে, আপনি লিখিত দিন। আপনার তথ্য অধিকার আইনে বলা হয়েছে যে মৌখিকভাবে তথ্য চাইবেন এবং মৌখিকভাবে আপনাকে উত্তর দেবে। আপনাকে সঠিক প্রসিডিউর মেনটেন করতে হবে। আপনি অ্যাপ্লাই করবেন, আপনি কাগজ জমা দিবেন, তারপরে তারা সময় নেবে 20 দিন, আপনি ওয়েট করবেন, না হলে পরবর্তী ব্যবস্থা থাকবে। তো আপনি এভাবে কি চেয়েছেন তথ্য? আপনি এভাবে চাইতে হবে। এভাবে চেয়ে যদি আপনি না পান, তারপরে উপরে যাবেন। এবং এটা তথ্য কমিশন কিন্তু একটা দেওয়ানি মামলা পরিচালনা করার ক্ষমতা রাখে তাদের, তারা জরিমানা করতে পারে কিন্তু। হ্যাঁ, তো এটা কিন্তু স্ট্রং একটা কমিশন করা হয়েছে। তো এই সংক্ষুব্ধ হলে আপনি তথ্য কমিশনে যাবেন, সেটা পরের স্টেপ। কিন্তু এর আগে আপনি উপজেলা জেলা যেখানে আপনি তথ্য চান সেখানে আপনি সঠিকভাবে আবেদন করেন। আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত এই বিষয়গুলো কিন্তু বলা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যে তথ্য অধিকার আইন স্ট্রং আইন, আপনারা অবশ্যই যদি কেউ তথ্য চাই আপনারা তথ্য দিবেন, তথ্য দিতে আপনি বাধ্য থাকবেন। আমি বাধ্য তথ্য দিতে। এই যে শওকত ভাই বলেছিলেন যে এই আইনে কিন্তু জনগণকে অধিক মাত্রায় ক্ষমতায়ন করা হয়েছে। অন্যান্য আইনে কি হয় যে জনগণ জবাবদিহি করে রাষ্ট্রের কাছে, অথবা কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করে, কিছু ক্ষেত্রে জবাবদিহি করে। কিন্তু এই আইনে কিন্তু জনগণের কাছে রাষ্ট্র এবং সরকার যন্ত্র কিন্তু আপনার জবাবদিহি করতে বাধ্য। আমাদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, মানে কি যে আমরা আপনাদের কাছে জবাবদিহি করতে হবে, কারণ এই যে সাংবিধানিক কথা, জনগণের রাষ্ট্রের মালিক। এখন এই কথাগুলো আপনার আমি বলেছি আপনাদেরকে। যে আরেকজন কথা একটু আর কয়েকটা বিষয় আছে একটু বলি, সেটা হচ্ছে ওই আবু তাহের ভুইয়া। হ্যাঁ, উনি মনে বলেছেন যে পরিসংখ্যান অফিস না, পরিসংখ্যান অফিসে তথ্য পাচ্ছে, পরিসংখ্যান অফিস নেই। আসলে দেখেন, আপনার প্রত্যেকটা অফিসে কিন্তু আপনার লোকবলের সংকট থাকবে, সেটা অন্য বিষয়, সেগুলো আস্তে আস্তে ধাপে ধাপে পূরণ হবে। কিন্তু প্রত্যেকটা অফিসে তথ্য প্রদানকারী কর্মকর্তা কিন্তু থাকবে প্রত্যেকটা অফিসে। এবং আপনি যে তথ্য চাইবেন, আপনি যদি লিখিতভাবে ওই অফিসের তথ্য চান, উনি যদি না দেন, তাহলে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনি আপিল করতে পারবেন। এখন ওই অফিসের দপ্তরে লোক নেই, লোকবল কেন নেই, সেটা আমার মনে হয় যে আপনি সরাসরি এটা ওখানে পরিসংখ্যান অফিসের ডিডি সাহেব আছে, ওখানে আপনি বলতে পারেন, অভিযোগ করতে পারেন। আপনি যদি উপজেলায় কোনো তথ্য পেয়ে যদি আপনি বঞ্চিত হন, আমার মনে হয় আপনি এখানে অভিযোগ করতে পারেন। আর সিটিজেন চার্টার তথ্য বাতায়ন, দেখেন ওই দিনও আমরা 2 দিন ব্যাপী তথ্য বাতায়নের উপর আমরা কোর্স করেছি। প্রতি 2-3 মাস পর পরই তথ্য বাতায়ন তো বুঝেনি যে ওয়েবসাইট 25,000 ওয়েবসাইট নিয়ে তথ্য বাতায়ন চালু হয়েছে। এখন এই বাতায়নে ঢুকলে আপনি প্রত্যেকটা অফিসে সরকার নির্ধারিত করে বলে দিয়েছে যে প্রত্যেকটা অফিসের একটা ওয়েবসাইট থাকতে হবে। এই ওয়েবসাইটে ঢুকলে আপনি সব ধরনের তথ্য পাবেন। এমনকি ওই ওয়েবসাইটে ঢুকে ওই অফিসের তথ্য প্রদানকারী কর্মকর্তা কে সেটাও আপনি জানতে পারবেন। এটাও কিন্তু আপনার ওই যে তথ্য অধিকার আইনে যে বলা হয়েছে 7 ধারায় যে তথ্য প্রকাশ করতে হবে। শুধু আমরা তথ্য আবেদন পেয়ে আমরা তথ্য দিব এমন না, তথ্য আমাদের সব প্রণোদিত হয়ে কিন্তু প্রকাশও করতে হবে। এটাও কিন্তু তথ্য অধিকার আইনে 7 ধারায় উল্লেখ আছে। এই যে সব প্রণোদিত হয়ে তথ্য প্রকাশ, এই তথ্য প্রকাশ করার জন্য কিন্তু তথ্য বাতায়ন বলেন, তারপরে সিটিজেন চার্টার বলেন, এগুলো করা হয়েছে। সিটিজেন চার্টারের মাধ্যমে আপনারা জানতে পারবেন একটা অফিসের দায়িত্ব কি, একটা অফিসের কর্তব্য কি কাজ করে, কতদিনে আপনাকে সেবা দেয়। সিটিজেন চার্টার না থাকলে আপনারা অবশ্যই অভিযোগ করবেন, এটা অভিযোগ করতে হবে। সিটিজেন চার্টার থাকা বাধ্যতামূলক। আর তথ্য বাতায়ন আপডেট করা, কর্মকর্তার নাম, পদবি, ফোন নাম্বার এগুলো আপডেট করা বাধ্যতামূলক, এগুলো করতে হবে। যদি না করেন, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনারা সাংবাদিক, আপনারা জাতীয় বিবেক, আপনারা অভিযোগ করবেন যে আপনারা এটা কেন করেননি, এটা অবশ্যই করতে হবে এই বিষয়গুলো। আর একটা বিষয় হচ্ছে 57 ধারা এবং ডিজিটাল নিরাপত্তা আইন, এটার সাথে তথ্য অধিকারের সাংঘর্ষিক বা এটার সাথে এটা আপনারা কেন মেলাচ্ছেন আমি বুঝতেছি না। তো 57 ধারা আর হচ্ছে 57 ধারা এখন নেই, এটা বিলুপ্ত হয়ে গিয়েছে। আইসিটি অ্যাক্টের কিছু ধারা আছে, আর হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। ডিজিটাল নিরাপত্তা আইন তো বলা হয়েছে যে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আপনি মোবাইল ফোন, কম্পিউটার, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে যদি আপনি কোনো অপরাধ করেন, আপনি জালিয়াতি করেন, আপনি মানহানি করছেন, যদি কেউ করে ধর্মীয় সম্প্রীতি বলেন, এগুলো যদি বিনষ্ট করে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অপপ্রচার চালায়, ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে যদি কেউ করে, তাহলে তার শাস্তি হবে। এখানে তো তথ্য অধিকার আইনের সাথে এটা সংঘর্ষ হয় না। কেন হয় না? আপনার তথ্য অধিকার আইনে হচ্ছে আপনি তথ্য চাইবেন, আপনি লিখিতভাবে তথ্য চাইবেন, সে তথ্য দিবে। আর ওখানে বলা হয়েছে যে আপনি কি করলেন, অনধিকার প্রবেশ করলেন। আপনি কি করলেন, কারো অধিকার না নিয়ে ছবি তুলে ফেললেন, একটা ফাইলের ছবি তুলে ফেললেন। আপনি কারো অনুমতি না নিয়ে
আপনি কোনো ওয়েবসাইট হ্যাক করলেন, হ্যাঁ, অনুমতি না নিয়ে, ওই যে আপনার ফেনীর সময়ের হ্যাক হলো না, ওদের হ্যাক হয়েছিল তো ওদের ফেসবুক পেজ। যাই হোক, আপনার অনেক দপ্তরের অনেক গোপন বিষয় আছে, আপনি এগুলো ছবি তুলে নিয়ে চলে আসলেন, আপনি তো এটা করতে পারেন না, এগুলো তো আপনি করতে পারবেন না। আপনি অবশ্যই ওখানে চাইতে হবে তথ্য, আপনি তথ্য চাইবেন লিখিতভাবে, হ্যাঁ, আপনি সঠিক প্রসিডিউরে যাবেন, তাহলে আপনাকে তথ্য দেবে। তো এই আইসিটি অ্যাক্ট বলেন আর হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন বলেন, এটার সাথে তথ্য অধিকারের সংঘর্ষ, আমার মাথায় এটা কাজ করছে না যে আপনারা এটার সাথে এটা মিলাবেন না দয়া করে, এর সাথে আমার মনে হয় যে কোনো বিরোধ নেই। আচ্ছা, তো মোটামুটি অনেক বিষয়ে বললাম, আরও কিছু কথা বলতে হলে ভালো লাগতো, কিন্তু আমার ওখানে একটু যেতে হবে। তো আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা দয়া করে তথ্য কমিশনের ওয়েবসাইটে ঢুকে আপনারা ওখানে যে পরীক্ষাগুলো আপনি দিবেন, আপনারা এই কোর্সটা করে ফেলবেন তথ্য অধিকারের উপর। কোর্সটা যদি আপনারা করে ফেলতে পারেন, তাহলে আপনারা যেহেতু সাংবাদিক, এবং আমি মনে করি যে এই আইনটাতে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে সাংবাদিক, বিশেষ করে যারা অনুসন্ধানী সাংবাদিকতা করছে। অনুসন্ধানী সাংবাদিকতার জন্য এটা অত্যন্ত উপযোগী, অত্যন্ত প্রয়োজনীয় একটি আইন। 2009 সালের আগে আপনি তথ্য চেয়ে আপনি বসে থাকতেন, আপনি 1 মাস 2 মাস 5 মাস আপনাকে তথ্য না দিলে আপনি কি করতেন? আপনার কোনো ছিল, আইন ছিল, আপনি কিছু করতে পারতেন না। এখন কিন্তু আপনাকে এই সুযোগটা করে দিয়েছে যে না, আপনি আবেদন না করলে আপিল করেন, আপনি সংক্ষুব্ধ হলে আপনি তথ্য কমিশনে অভিযোগ দায়ের করতে পারবেন, একটা ব্যবস্থা আপনার জন্য করেছে। তো আমার মনে হয় যে সাংবাদিকদের জন্য এটা অত্যন্ত উপযোগী। এছাড়াও যেহেতু পুরো জনগণের জন্য কিন্তু আইনটা, প্রত্যেকটি জনগণের জন্য এই আইন। একটা জনগণ, একটা সাধারণ মানুষ, সে জানতে পারবে যে তার ইউনিয়নে ভিজিটি কার্ড কতজনকে দিচ্ছে, তার ইউনিয়নে বয়স্ক ভাতা কতজন পাচ্ছে। আমরা বলি যে বিভিন্ন সময় অভিযোগ আছে চেয়ারম্যানরা নিজেদের লোককে ভাতা দিচ্ছে, অযোগ্যদেরকে ভাতা দিচ্ছে, যাদের টাকা পয়সা আছে তাদেরকে ভাতা দিচ্ছে। এখন কিন্তু, এবং এটা কিন্তু চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলে অনেক সময় জানা যেত না, এখন কিন্তু আপনি জানতে পারবেন। যে কোনো মানুষ যদি আবেদন করে জানতে পারবে, চেয়ারম্যান না দিলে সমাজসেবা কার্যালয় আপিল করবে, সমাজসেবা কার্যালয় থেকে সে জানতে পারবে। সুতরাং আমার মনে হয় যে এই আইনটাতে কিন্তু অবশ্যই আমাদের তথ্যের অ্যাক্সেসটা আমাদের বৃদ্ধি করার জন্য অত্যন্ত সহায়ক, এবং এটা আমাদের স্বীকার করতে হবে। আর সুশাসন জিনিসটা ধাপে ধাপে অর্জিত হবে, এবং সুশাসনের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্ব বলা যায় যে একটা বিশাল একটা উদ্যোগ হচ্ছে তথ্য অধিকার আইন, এই সুশাসনের জন্য, জবাবদিহিতার জন্য। এটার কারণে কিন্তু অনেকাংশেই কিন্তু আপনার দুর্নীতি হ্রাস পেয়েছে, স্বজনপ্রীতি বলে এগুলো হ্রাস পেয়েছে এই আইনটার কারণে। এটা আমাদের অবশ্যই মানতে হবে, স্বীকার করতে হবে। তো যাই হোক, আমি আশা রাখি যে আপনারা এই আইনটা অবশ্যই ভালো করে জানবেন, পড়বেন, এবং সেই অনুসারে আপনারা এগুলো লিখবেন, এবং সাধারণ মানুষকেও বলবেন যে একটা আইন আছে, এই আইন অনুসারে আপনারা তথ্য পাবেন। টিআইবি যে গবেষণাটা করেছে যে 25% আরও কম হতে পারে মানুষ এটা জানে, আসলে জানে না, গ্রামের মানুষ অনেক এই আইনটা জানে না। গ্রামের মানুষকে জানানো দায়িত্ব আমাদের সকলের, আপনারা আছেন, আমরা আছি, সকলে মিলে মানুষকে জানাবো যে এই আইনটা আছে, এই আইনে আপনাকে ক্ষমতায়ন করা হয়েছে, দয়া করে এটা একটু জানাবেন। তো আমি শেষ করছি। তো শেষ করার আগে আরেকটা কথা বলি যে আমাদের একটা, আপনারা জানেন যে তথ্য স্পেনের একটি মিডিয়া সেল আছে, মিডিয়া সেল দিয়ে এটা আমরা বিভিন্ন নিউজ দিচ্ছি, এছাড়াও সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করছি। আমরা গতকালকে একটা পোস্ট এখান থেকে এসেছি যে আমরা ফেনীতে যে ফেনী থেকে প্রকাশিত দৈনিক, সাপ্তাহিক, মাসিক বা ষান্মাসিক যে পত্রিকা আছে, সেই পত্রিকাগুলো আপডেট করছি আমরা, মানে হালনাগাদ করতে চাচ্ছি। দেখা গেছে অনেক আগে পত্রিকার একটি লিস্ট করা হয়েছিল, এর মধ্যে অনেক পরিবর্তন হয়তো এসেছে, সম্পাদক প্রকাশকের পরিবর্তন হতে পারে, অনেক পত্রিকা বন্ধও হয়ে যেতে পারে, নতুন পত্রিকা এসেছে এর মধ্যে অনেক। তো আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, আমাকে তথ্য দিয়ে আপনারা চমৎকারভাবে আমাদের তথ্য অধিকার আইন সম্পর্কে আমাদের জানা অজানা অনেকগুলো বিষয় তিনি তুলে ধরেছেন। আমরা ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করছি যে আমরা আমাদের বিশেষ করে গণমাধ্যম কর্মীদের জন্য আমরা দিনব্যাপী একটি কর্মশালা আয়োজন করব শুধুমাত্র এই তথ্য অধিকার আইন সম্পর্কিত বিষয়ে। আমরা হয়তো আগামী মাসেই এই আয়োজন করব আশা করছি। আমি এখন আলোচনায় অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি জেলা বিএনপির সদস্য সচিব জনাব আলাউদ্দিন এত শিকলে বন্দী থেকেও আপনারা এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন, এবং আমরা একজন দাওয়াত দিলে যে 10 জন আছেন, 100 জন আসলেও আমরা বেশি খুশি হই যে আপনারা চেষ্টা করছেন। কেউ না কেউ তো একটা এক কলম লিখতে পারে, কেউ ওই একটা কলমে তো একটা অধিকারের কথা বলে আসতে পারে। যেখানে আজকে বাংলাদেশের ইলিয়াস হোসেন থেকে শুরু করে অসংখ্য সাংবাদিক আজকে দেশ শান্তি, শুধু কথা বলার উপরে আজকে সবার
একটা তথ্য প্রযুক্তি আইন দিয়ে সারা দেশের সমস্ত মানুষের টুটি চেপে ধরা হচ্ছে। আজকে আমাদের বিজ্ঞ কোনো ব্যক্তি কেউ কথা বলতে পারছে না। কথা বলার অপরাধে শত সহস্র ব্যক্তি আজকে দেশান্তরিত। তো এখন আজকে কথা কারা বলছে? সেফুদারা কথা বলছে, এদের লক্ষ লক্ষ সেফুদাদের পলন। যারা ভদ্র ভাষায় কথা বলছে তাদের কথাগুলো না শুনে সেফুদাদের অশ্লীল কথাগুলো শুনছে। আজকে হিরো আলমরাই দেশের নেতা হয়ে যাচ্ছে, এমপি প্রার্থী হয়ে যাচ্ছে, এটা বাইপাস রুটেই চলে যাচ্ছে সব। তো আমরা একটা বিশেষ সময়ে পৃথিবী এসে দাঁড়িয়েছে, ওই সময় আমরা এসে দাঁড়িয়েছি। সারা বিশ্বের রাজনীতি একটা পরিবর্তনের সময় এসে গিয়েছে ইনশাআল্লাহ। এটা মধ্য এশিয়া থেকে শুরু হয়ে চলেছিল, আরব বসন্ত থেকে শুরু হয়েছিল। আপনারা জানেন কোন বসন্ত কোন সময় এসে যায় এটা কোনো ঠিক নেই। আরব বসন্তের প্রথম শুরুটা হয়েছিল একটা তরমুজ বিক্রেতার তরমুজের টাকা দিয়ে নেয় এক পুলিশ। ওই সময় তরমুজ বিক্রেতার এই বিক্ষুব্ধতা থেকে আরব স্প্রিংটার শুরু। আপনারা জানেন সিরিয়াতে আসা বছররা যেটা করেছে, একটা শিশু শুধু লিখেছে, পঞ্চম শ্রেণীর একটা শিশুতে ওরা লিখেছিল আরব বসন্ত জিন্দাবাদ। এই শিশুদের সাইকেল আর ওই সাইকেল চালায় বিকালবেলা আমাদের দেশে যেরকম সাইকেল চালায়, ওই শিশুদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আর পায় নাই। পরিবারের গার্ডিয়ানরা ওই সেনা ক্যাম্পে গেছে, আর পাবে না। তোমরা যদি মনে করো এদের মাদেরকে পাঠিয়ে দাও, আমরা এদেরকে তোমাদেরকে শিশু উৎপন্ন করে দেব। এই সিরিয়াতে এখন 1 কোটির উপরে খুন হয়েছে। সিরিয়ার শান্তি মেহেদী আলাইহিস সালাম আসা পর্যন্ত আর হবে না, এটা চলবে। তো সুতরাং কোথা থেকে স্পিডটা শুরু হয়ে যায়, এটাকে 2014-তে শুরু হবে নাকি 2021-এ শুরু হবে, এটা কোথাও কোনো কিছু লেখা থাকে না ইনশাআল্লাহ। আর এখানে অমর্ত্য সেনের একটা কথা এখানে বলা হয়েছে যে একটা তথ্য প্রবাহ দুর্ভিক্ষ রোধ করতে হবে। অমর্ত্য সেন যে গ্রন্থ গবেষণা করে, যে বিষয় গবেষণা করে নোবেল পেয়েছিলেন, এটা বাংলাদেশের ৭৪-এর দুর্ভিক্ষ। তো ওই সময়েরও একটা পটভূমি এখানে চলে হচ্ছে। তথ্য প্রবাহ বন্ধ করা যাবে, কথা বলার অধিকার বন্ধ করলে এখানে অশ্লীল কথা বলা শুরু হয়ে যাবে। মানুষ তার অধিকারের কথা বলতে হবে। তো আমরা এখানে যারা এসেছি, আপনারা জানেন তথ্য প্রযুক্তি আইনে গত কিছুদিন আগে একটা ছেলে ফেসবুকে কি লিখছে, এটা নিয়ে একটা তথ্য প্রযুক্তির মামলা হয়েছে। ওই মামলা দেখা গেল যে আমাদের 3 জন নেতাকে অসম করে দিয়েছে। তো আমরা জিজ্ঞাসা করলাম এটা কেন করলেন, ওরা মিউচুয়াল ফ্রেন্ড। তো মিউচুয়াল ফ্রেন্ড হলে এদের তো হাজার হাজার ফলোয়ার, আমি তো নরেন্দ্র মোদীরও ফলোয়ার, তো আমার জন্য কি নরেন্দ্র মোদী মামলা কে দেবে? আমি তো বারাক ওবামারও ফলোয়ার, আমাদের অনেকে আছে পরিবারেরও ফলোয়ার, তো এই জন্য কি পরিবারের জন্য আমারও নিয়ে যাবে? তো এটা আইনের প্রয়োগের ক্ষেত্রে যে বিষয়গুলো, যেগুলো এটা প্রয়োগ যথাযথভাবে হতে। আমরা যে কথাটা আজকে আমরা 12 বছর বলে যাচ্ছি যে কথা বলার অধিকার দিতে হবে, ভোটাধিকার নিশ্চিত করতে হবে, এগুলো তো যেখানে এগুলো একটার সাথে একটা সামঞ্জস্য। যে বাজারের দ্রব্যমূল্য আপনারা জানেন, ডিমের ডজন কত, চালের কি অবস্থা, তেলের কি অবস্থা, এগুলো নিয়ে কথা বলা যাবে না। সব করতে পারবে, এটা জমিদারি প্রথার মতো সব করতে পারবে, খেতে পারবে রায়ত শ্রেণীর মতো, কিন্তু কথা বলতে পারবে। ইনশাআল্লাহ আমরা আমরা খুব আশাবাদী জাতি, আমরা আশা করতেছি কথা বলার অধিকার ইনশাআল্লাহ সহসা ফিরে আসবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এখন আমি আমার অগ্রজের প্রতি তাহের ভাই, সন্তোষ স্যার সহ আমার অগ্রজ যারা আছে এবং অনুজ প্রতিম যারা আছেন, আমি সময় সংক্ষেপের জন্য সবার নাম উল্লেখ করলাম না। মূলত আজকের এই যে অনুষ্ঠান সুজন কর্তৃক আয়োজিত, তাদের কিছু থেকেই তো আমাদের কিছু পাওয়ার আছে, জীবনের সঞ্চয় কিছুই যাবে না। আপনারা জানেন যে একটি ভূমির অখণ্ডতা, রাষ্ট্র
জনগণ হলো স্থায়ী একটা কাঠামো। একটি সরকার একটা নির্দিষ্ট মেয়াদের ভিত্তিতে দায়িত্ব নেন এবং সংবিধানের বিধিবদ্ধ নিয়ম নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন। সেখানে অন্ন, বস্ত্র, আশ্রয়, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা এগুলো মৌলিক অধিকার, পাশাপাশি কিছু সহযোগী কিছু অধিকারের বিষয়গুলো সময় সময় তারা আইনের মাধ্যমে, বিধির মাধ্যমে প্রণয়ন করে। তো আজকে সামগ্রিক যে আলোচনা, সেই আলোচনা যে খাতে প্রবাহিত হচ্ছিল সেখান থেকে আমাদের তথ্য অফিসারের যে আলোচনা, সেই আলোচনা সেটা তিনি অনেকটাই স্ট্রিম লাইন করে দিয়েছেন। বোধহয় আমাদের ঠিক আমি নিজেও তথ্য অধিকার আইন সম্পর্কে খুব বেশি গভীরভাবে জানি না, এটা আমার অপারগতা। আপনারা হয়তো সবাই জানেন, কিন্তু আমি যা জানি না সেটা স্বীকার করতে আমি কখনো দ্বিধা করি না, কারণ সব কিছু আমার জানতে হবে বা আমি জানি তা না। তো আজকে এখানে এসে যেটা মনে হলো যেটা জানা দরকার, এবং আমার যেটা অনুরোধ থাকবে যে সেটা হচ্ছে যে এই ধরনের যে অনুষ্ঠান, সেখানে প্রাসঙ্গিক বিষয় আলোচনা এবং প্রাসঙ্গিক বিষয়ে একটু গভীরে যাওয়া, এবং এই পর্যন্ত যা প্রণীত হয়েছে তার মধ্যে আমাদের কি সুযোগ আছে, সেখানে কি পরিবর্তন এবং সেটা বাস্তবায়নে কি পদক্ষেপ নেওয়া, সেটা পরবর্তীতে আরও ওয়ার্কশপের মাধ্যমে করার উদ্যোগ নেওয়া। তাহলে বোধ হয় আমরা যে স্বচ্ছতার জবাবদিহিতার প্রশ্ন আসে, স্বচ্ছতার জবাবদিহিতা কাদের কাছে? জনগণের কাছে। কার? সরকার কাকে দিয়ে চালায়? রাষ্ট্র, বিভিন্ন অফিস আদালত। তো সেখানে আইনে কিন্তু অনেক কিছু উল্লেখিত আছে, আমাদের অনেকেরই গভীর ধারণা আছে, কারো ঝাপসা আছে, কারো একটু কম আছে। তো সেখানে কি কি ভালো বিষয়গুলো আছে সেগুলোকে আমরা চর্চা শুরু করি। যেটা সিটিজেন্স চার্টার আমরা একসময় দেখেছি, এখন অনেক জায়গায় সেটা দেখা যাচ্ছে না। আমরা সেই বিষয়গুলোকে আমরা সামনে আনতে পারি। আর বিশেষ করে আমি একটা স্পর্শকাতর বিষয়ের কথা লোক ব্যক্তিগতভাবে দিবেন না, যে প্রত্যেকটা পেশাজীবীরা একটা মান মর্যাদা নিয়ে সমাজে তার পেশার কাজ করেন। আমি যখন চিকিৎসক, আমাকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন লাগে। ইঞ্জিনিয়ার্স যারা প্রকৌশলী, তাদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রকৌশল লাগে। আগে আমার বাড়ির পাশে আমি একটা কলেজ করলাম, আমার ভাই বা চাচাতো ভাই বা ভাগিনা মাস্টার্স পাস করলো, আমি তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দিলাম। এর মধ্যে সরকার কিন্তু শিক্ষক নিবন্ধন একটা পরীক্ষা চালু করেছে। তদ্রূপ সাংবাদিকতা, আমি কেউ ব্যক্তিগত আমি বলছি যে এই পর্যন্ত যারা সাংবাদিক আছেন তাদের ভূমিকাকে আমি পজিটিভ ধরে নিয়ে বলছি যে ভবিষ্যতে যারা এই পেশায় আসবেন তাদের জন্য আপনারা যারা সিনিয়র আছেন তারা অন্তত এটা একটা ব্যবস্থা করেন যে তারা অন্তত এই পেশায় আসার আগে ন্যূনতম একটা প্রশিক্ষণ, সেটা বাংলাদেশ প্রেস কাউন্সিল হতে পারে। একসময় আমার মামা জাস্টিস কাজী বহাদুর হক সাহেব প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন, ওনাকে আমি কথাটা বলেছিলাম। তো ব্যাপারে সাংবাদিক যারা একদম বড় বড় নেতা তাদের জন্য পারছেন। তো আপনারা ফেনীতে যারা আছেন তারা অন্তত এই বিষয়টা একটু করবেন, যারা নতুন করে আসবে একটা পেশা, এই পেশা সম্পর্কে কথা বলা সম্পর্কে, তথ্য নেয়ার বিষয়, এইগুলো যে একটা আর্ট আপনারাই করেন, আপনারা নিজেরা আপনাদের অনুষ্ঠিত করেন যারা নতুন করে আসবে। এবং যারা সংবাদপত্রের মালিক বা প্রকাশক, তারা সাংবাদিক হিসাবে যাকে তাকে নিয়োগ না দিয়ে একটা নিবন্ধন নাম্বার যাদের থাকবে তাদের ভিতর থেকে দিবে। আমি বলছি না যারা অলরেডি সাংবাদিক তাদের দরকার নেই, নতুন করে যারা আসবে তাদের জন্য এরকম কিছু একটা করা যায় কিনা, একেবারে মিনিমাম। তাহলে অন্তত এই যে তথ্যের নীতি গিয়ে যে বিড়ম্বনার সৃষ্টি হয়, সেখানে ব্যক্তি বিশেষ কিন্তু হেল্পের হয়। তথ্য নেওয়ার প্রক্রিয়ায় একজন তথ্য আদায় করতে পারতেছেন, একজন তথ্য আদায় করতে পারছেন না। আর আমাদের যে তথ্য কর্মকর্তা বলে গেলেন, আমরা আমাদের আজকের আলোচনা এখানেই মানে এই বিষয়টাতে সীমাবদ্ধ রেখে আমি আজকে করছি। আমাদের অগ্রজ সহকর্মী ফেনীতে ফেনীর বরেণ্য সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারে যিনি কর্মরত রয়েছেন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব আবু তাহের। আমি নিজেই এখন অস্থির, আমি আর কিছু বলার নাই, কারণ এত কথা আসছে
আমাদের প্রেসের লোকদের বা অন্য পেশার লোকদের এখানে দুইটা পিঠ, এক পিঠ আমাদের প্রেসের লোকরা বলছে দেখাইছে যে টাকা দেওয়ার পর দুইটা, একটা 4 তার আর একটা কি 7 মাস এরকম কিছু। আমাদের এই যে এখানে তথ্য কর্মকর্তা তিনি এক পিঠ দেখাইছেন, আপনারা আরেক পিঠ দেখাইছেন। দুইটা ঘটনা আছে, যেভাবে উপস্থাপন করতে পারে সেটা হচ্ছে যে তার বাহাদুরি। আমার কোনো বাহাদুরি নেই, আমাদের কোনো বাহাদুরি নেই। আমরা সাধারণটা আমরা নিউজটা করি, গ্রামে যারা থাকি। একটু আগে উনি বলছেন যে গাজী আহমেদ সাহেবকে উনি প্রেস ইনস্টিটিউটের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। প্রেস কাউন্সিল মানে সেটা হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন, কিন্তু তারও ক্ষমতা ছিল সীমিত। কাজী সাহেবের সাথে ব্যক্তিগতভাবে আমার অন্তত 40 বছরের সম্পর্ক, অনেকবার দেখা হয়েছে ওনার সাথে। আর প্রেস কাউন্সিলে যখন আসে তখন একাধিকবার দেখা হয়েছে, আমাদের চায়ের সবাই জানে, অনেকে জানে, অনেক কথা হয়েছে। আর পিএবি যেটা প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ, সেখানেও আমাদের সাংবাদিকরাই ছিল ওটার চেয়ারম্যান। তারা কাকে নৌনির সাথে মানে তারা কাকে তাদের প্রতিনিধি করে, সেখানে পত্রিকার সম্পাদক কে নিয়োগ হবে, পত্রিকার অন্য কি হবে, সবকিছু তারা ঠিক করে। বিশেষ করে শিল্পপতি ব্যবসায়ীদের আজকে আমাদের বড় বড় পত্রিকাগুলোর মালিক। আর এর বাইরে আরো কত কিছু ছোট ছোট পত্রিকা আছে যেগুলোকে আমরা নাম সর্বস্ব পত্রিকা বলি, অনেকে আন্ডারগ্রাউন্ড পত্রিকা বলে, অনেকে বলে। কথা হচ্ছে আমি যখন ভোরের কাগজ ছিলাম, একদিন আমাদের ডাকলো ঢাকা অফিস, বলছে তাহলে ভাই আসবেন অমুক দিন গ্রাম, আপনাকে 10টার মধ্যে আসতে হবে। আমি আপনাদের মধ্যে মিটিং দিয়েছি, আমাদের বহু লোকজন। আমি অফিসে ঢুকে দেখলাম যে লোকজন তো নেই। কি ঘটনা? আমাদের ব্যবস্থাপনা সম্পাদককে জিজ্ঞাসা করলেন, আমার পূর্ব পরিচিত, ভাই কি ঘটনা? বলেছেন না কি ঘটনা না, ঘটনা ঠিক আছে, ডাকছি আপনাকে, এটা ঠিক আছে, আপনি টিও পাবেন, ডিও পাবেন, আপনি খানাও পাবেন, সবকিছু হবে, সুবিধা নেই, বসেন। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পরে দেখা গেলো আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি আসবে, আর নাই কেউ, আমরা দুইজনকে নিয়ে উনি বসলেন। তা আমরা বলতে আমরা দুইজনকে কেন ডাকলেন? বলে যে পত্রিকার মালিককে জানেন, নাম জানেন? আমি বলে যে পত্রিকার মালিক তো জানি, সাউরের চৌধুরী, উনি পত্রিকার মালিক, তো এটা না জানার কি আছে? বলে যে উনি যে এখন এমপি এবং নৌ পরিবহন মন্ত্রী, জানেন? হ্যাঁ জানি। ওনার বাড়ি ফেরি, এই জন্য আপনাকে ডাকা হয়েছে। আর নৌ পরিবহনের সাথে রিলেটেড হচ্ছে এই মানিকগঞ্জ সারাদিন মানে এই মানে আপনার এই যে ফেরি আসতেছে, যাইতেছে, ডুবতেছে, উঠতেছে ইত্যাদি। আপনারা এই বিষয়ে আপনারা নিউজ করার সময় একটু হিসাব নিকাশ করবেন। উনি বাড়ি যায়, একটু খোঁজ খবর নেবেন। তা আমি উনি বাড়ি যায়, আমার সাথে মনে কখনো দেখা হয় নাই, তিল নাও আমার সাথে দেখা হয় নাই, সাউরের চৌধুরী সাহেবের সাথে। কিন্তু উনি বাড়িতে যতবার আসছে এই টুকটা যা কিছু করছে, আমি এখানে বসে বসে নিউজ ছাড়া দিছি। কারণ ওনার বাড়ির ওনার স্বাস্থ্য বা এই সম্পর্ক হয়। ওনার আমার ফ্রেন্ড উনি, তাদের বাড়িতে একটা TNT টেলিফোন ছিল, তখন আমি ওই TNT টেলিফোনে কথা বলি তার সাথে, মানে নিয়ে নিতাম। তা আমার একদিন অফিসে জিজ্ঞাসা করে যে এই ছেলেটাকে, আর ছেলে তো আমি তো উনার সিনিয়র বয়সে, কিন্তু তাতে কি হয়েছে, উনি তো জানে যে পত্রিকার যারা কাজ করে তারা সব ছেলেবেলে। হ্যাঁ, উনি ছেলেটাকে বলছে যে উনি তো ছেলেরা আমাদের বন্ধু, অসুবিধা নাই, কি সমস্যা হয়েছে বলেন? বলে যে না সেটা কখনো দেখলাম না, তার সাথে একবার পরিচয় হলো না, অথচ নিউজগুলো তো সে ভালোই করে। তো ভালো মানে তেল মারা নিউজ তো সবাই ভালো করে, এটা তো তেলের নিউজ। তেলের নিউজ কে পছন্দ করে না? মন্ত্রী তো করবেই। আমি এটা বলছি এই জন্য যে আমাদের এক বন্ধু এখানে একটা পত্রিকার নাম বলবো না, একটা পত্রিকা যেন অনেকটা সিলেক্ট হয়ে গেছে, ফাইনাল হয় নাই। তো তিনি একটা ব্যাংকের একটা নিউজ করে দিলেন, সেই নিউজটা 3 কলামে ছাপা হয়ে গেল ওই পত্রিকায়। 2 দিন পরে বললো যে আপনি আর নিউজ পাঠাবেন না। ঘটনাটা কি? ওই ব্যাংকের প্রভাবশালী ডাইরেক্টর, এই ব্যাংকের পত্রিকার মালিক, এটা তো আমি জানি না, আমার জানাইছেন আপনি। আর নিউজটা তো আপনারা ছাপছেন, আমি পাঠানোর দায়িত্ব আমার, ছাপার দায়িত্ব তো আপনাদের। আপনারা ছাপাইও দিলেন, আবার আমাকে বাধা দিতেছেন। আপনি তো বললেন না যে এখানে ব্যাংকের এইসব ঘটনা নিয়ে আপনি ওইটা তো আপনারা ফেলা দিতেন। আমাদের কত নিউজ প্রতিদিন 3, 4, 5, 6টা নিউজ পাঠাই, কোনোদিন একটা ছাপে, কোনোদিন 2টা ছাপে, কোনোদিন একটা ছাপেই না। তো এটা তো ডেস্কের হিসাব, আমার হিসাব না। আপনারা সবাই যারা সাংবাদিক, যারা জাতীয় পত্রিকাটা আছেন সবাই জানেন এটা। সুতরাং এটা তো আমার দায়িত্ব না, এটা তো তাদের দায়িত্ব। ডেস্কে যারা আছেন তারা দেখবে এটা। অথচ এই লোকটা চাকরি হয় নাই, এই লোকটা প্রতিনিধি হতে পারে নাই, ভাব গেছে। দোষটা হলো ডেস্কের, কিন্তু সাজাটা পাইলো গ্রামেরটা। আমরা গ্রামে আছি যারা মানে সবচেয়ে নিচের দিকে আমাদের কাছে
আমরা এখান থেকে কোনো প্রস্তাব দিতে পারবো না। আমাদের ঢাকার নেতারা আছে, আমাদের মালিকরা আছে, তারা ঘোরানির তেল মারতে মারতে ব্যস্ত, মন্ত্রীদের এমপিদের মামলাদের, হ্যাঁ, তারা নানা ঘটনার সাথে যুক্ত। এগুলো বলি লাভ নাই, এগুলো আমরা বলি না। এই জন্য বলি এটাতে কি হানি, আমি কতটুকু খাইছি তো, হ্যাঁ, এখন এখানে 1/3 পানি আছে, 1/3 পানি আছে। আপনি বলতে পারেন যে এটাতে 2/3 খালি, আপনি যেটা বলেন। আপনারা সাম্প্রতিক সময় একটা জিনিস বলি, সাম্প্রতিক এই গত কয়েকদিন আগের ঘটনা, আপনারা লিখলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, আমার পত্রিকা নিউজ করলো বিনা ভোটে নির্বাচিত হওয়ার পথে। এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা ভোটে কথা এক পান, কারণ এরা তো আর প্রতিদ্বন্দ্বী নাই, এরা তো ভোট করার কেউ নাই, ভোট হচ্ছে না তো এখানে, তো ভোট ছাড়াই তো উনি নির্বাচিত হচ্ছে, বিনা ভোটে নির্বাচিত, এটাতে লেখাতে আমার শহীদ বসে হয়েছে কথা কথা, যদিও উনি হন নাই, কিন্তু কথা কথা উনি বলে যে কেন উনি এটা দেখলেন কেন? আরে ভাই, সবটা তো আমার উপর নির্ভর করে না, হ্যাঁ, আরো আমার উপরও তো কর্তৃপক্ষ আছে, তারা তো হেডিং চেঞ্জ করে। সুতরাং এটা হচ্ছে এই, আপনি বলবেন কিভাবে, বুঝাবেন কিভাবে, গ্রাহক কিভাবে সন্তুষ্ট হব? পত্রিকার আপনি দৈনিক বাংলা বন্ধ হয়ে গেছে, বাংলার বাণী আওয়ামী লীগ ক্ষমতা থাকতে থাকাকালীন সব বন্ধ হয়ে গেছে। দিনকাল, আপনার নাম শুনছেন না? দিনকালের সঙ্গে সাংবাদিক নাই এখানে, দিনকাল আসে এখানে, দিনকালের মালিকদের একজন আছে এখানে, এই যে বিএনপি নেতা, হ্যাঁ, দিনকাল উনারাও করে না, কথা বলছেন? আমি বলছি এই অর্থে অন্য কিছু না, পত্রিকা মানুষ চায় খবর, মানুষ চায় অনেক কিছু জানতে। আরে যে আমাদের এক বন্ধু বললো যে এটা কি মিথ্যা লিখছে, তারা লিখছে না, পড়ছে না? আরে পড়ছে তো ঠিক আছে, সবকিছু তো ঠিক আছে, আমাদের রাজা রাব্বি যে বক্তৃতা দিচ্ছে সেটাও ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে কার সাবমিশনটা কেমন, মানুষ কি চায়, মানুষ কি চায় সেটার উপর ডিপেন্ড করবে আপনার ঘটনাটা। আমাদের তথ্য অধিকার আইন এক অংশ উনি বলছেন, আপনারা অংশ বলছেন, আমি বলছি এই যে একজন বলছে 6 মাস লাগে, 6 মাস না লাগলে 4 মাস তো লাগে, কারণ আমি উপজেলা দরখাস্ত করলাম, উপজেলায় পাইলাম না, 21 দিন অপেক্ষা করলাম, সেখান থেকে আসি জেলাতে 21 দিন অপেক্ষা করলাম, সেখান থেকে আমি বিভাগীয় কমিশনের কাছে 21 দিন অপেক্ষা করলাম, তাহলে কি হলো? 3 আগস্ট কত 63 দিন গেল, হ্যাঁ, তারপর আমি ঢাকায় বললাম, উনারা 75 দিন, কতদিন হলো, কতদিন হলো, ততদিন তো আমার বল পড়ে যাবো। আর একটা ঘটনা আছে, সেই ঘটনা হচ্ছে যে কি করার আছে না দিনের বা নাগরিকের কি করার আছে, কিছু করার নেই, শুনে সাধারণ নাগরিক সেটা পরে আমি সেটা বলছি। আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে এমন কিছু তথ্য, যে তথ্যগুলো আমরা ধীরে ধীরে পাইলেও চলে, অসুবিধা নাই, কিন্তু এমন কিছু তথ্য আছে যেটা একদম স্পট, এখনই লোক মারা গেছে, এখনই আমাকে নিউজ করতে হবে, এই তথ্যটা সে দিতে বাধ্য, দিতে হবে। আপনি কাকে অ্যারেস্ট করছেন, মামলা হচ্ছে কিনা, যত ব্যস্ত থাকেন। আমাদের এক ওই ইয়াং ছোট দুনিয়ার সাংবাদিক বলে যে ভাই আমি 3 বার টেলিফোন করেছি, ওসি সাহেবকে ধরে না, আমি কি তোমার চিনে কোনা চিনে না, আমি বলেছি কি আমি সাংবাদিক, এইভাবে দিলে হবে না, একটা ব্যবস্থা করো, ব্যবস্থা করো, কোনো সময় এইভাবে খেপে গেলে তো হবে না, আপনি খেপবেনও না, আপনাকে বুঝতে হবে যে এইটা পাওয়ার জন্য নানাভাবে আপনাকে, আপনি যদি ওসি সরাসরি আপনার না দেন, আপনার কোনো সিনিয়র থেকে আপনি নেন না, কিছু কিছু তথ্য আছে যেটা সিনিয়রদের থেকেও নেওয়া হয়, কারণ ওসি ধরেন আপনার টেলিফোনটা ধরলো না, ছিল না, ওসি আমার একটা আইন ভালো, কিন্তু আইনের প্রয়োগ ভালো নাই, আইন ভালো, আইনের প্রয়োগ ভালো নাই, কারণ আইনের প্রয়োগ হচ্ছে যে হতে দিচ্ছে না, স্বার্থান্বেষীরা, ওই আপনারা, তাদের হাতে আমরা, আমাদের এমপি মন্ত্রী রয়েছেন দোয়ান্দি, আমাদের মন্ত্রী, তাদেরকে জিজ্ঞাসা করতে এটা কি, আমি কেমন কথা আইনগুলো তো তার কাছে হলো, হয়তো তার কাছে, হ্যাঁ, সেখানেই কথা হচ্ছে যে আপনার ভ্যাকসিন কিনলেন না, আল্লাহর ওয়াস্তে পাইলেন, মন্ত্রী তো জানে না, হয়তো ওদের কাছে। আমি আজকে সকালবেলা একটা ফেসবুকে দেখলাম, কি দেখলাম যে শিল্পকলা একাডেমির চেয়ারম্যান সাহেব 26 কোটি টাকা দিলেন লক্ষ্য করে, এটা ফেসবুক কথা, এটা পত্রিকার কথা, আমি আমার দেখি নাই, হয়তো পত্রিকা আসবে সেটা, কিন্তু কথা হচ্ছে কেউ না কেউ এটা আবিষ্কার হচ্ছে কোথাও না কোথাও, কিন্তু এখন হয়তো এটা ঘাটাঘাটি শুরু হবে, এটা কেউ না কেউ আবিষ্কার করতেই হবে। আর আমাদের সবচেয়ে বড় ঘটনা, দুর্ভাগ্য আমাদের, জানেন, স্বাধীনতার পর বক্তৃতা তো অনেকে দিয়েছেন, আমার স্যার এখানে আছে, স্যার তখন কলেজে আসি ঢুকছে, আমিও ঢুকছি, স্যার শিক্ষক হিসাবে, আমি ছাত্র হিসাবে, স্যার ঠিক আছে, হ্যাঁ 60-এর দশকে, আচ্ছা, স্যার ভর্তি হয়েছে শিক্ষক হিসাবে, আমি ভর্তি হয়েছি ছাত্র হিসাবে, স্যারের সাথে তখন থেকে আমার এই সুসম্পর্ক, ভালো সম্পর্ক,
আমরা রাজনীতি করতাম। একটা লিফলেট করা দরকার ছিল শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে, কড়া একটা লিফলেট আমাদের দরকার। 500টা প্রেসে গেছি, কেউ ছাপতে রাজি নেই। আমার স্যারের তোমার এটা ছাপা হবে না, ছাপা হবে না, কারণ ছাপলে স্যারকে পরদিন ডিএসপি জিজ্ঞাসা করবে, ডাকবে যে আপনি এখানে অ্যান্টি গভর্নমেন্ট এই প্রেস এই লিফলেটটা কেন ছাপছেন, আপনি ডাকবে। হ্যাঁ, তো কেউ ছাপতেছে না। আমি তো হতাশ। শেষে আমি একটা বুদ্ধি করলাম, এটা বৈধ বুদ্ধি নয়, এটা অবৈধ বুদ্ধি। সে অবৈধ বুদ্ধিটা আমরা কখনো কখনো বাধ্য হই। সেটা হচ্ছে যে আমি ওনার একটা কর্মচারী, ওনার সাথে আমার খুব খাতির ছিল। কি চক্রবর্তী, দুলাল চক্রবর্তী, বদির রহমান না, দুলাল চক্রবর্তী। আমি বদির রহমানের বলি নাকি, দুলাল চক্রবর্তী। অনেক আগে, আমি এটা 67 সালের কথা বলছি। আমি দুলাল দ্বারা ডাকলাম, ডাকে বললাম যে দুলাল দা চলেন একটা চা খাই। বলে হঠাৎ করে আমরা একটা চা খাই। আমরা পাকিস্তান আমল থেকে দেখেছি এখানে মরহুম ওবায়দুল হক সাহেব, আব্দুল সালাম সাহেব, জওহর হোসেন চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, শামসুন নাহার মাহমুদ, হাবিবুল্লাহ বাহার, এরকম অনেক, স্যার ফজলুর রহমান ফেনীর ছেলে, জওহর হোসেন চৌধুরী, যা হোক নাম আমার বলায় ভুল আছে কিনা আমি জানি না। আমরা একটা ঐতিহ্যবাহী এলাকায় আমরা জন্ম নিয়েছি। আজকের এই সবাই এতগুলো সাংবাদিকের এতগুলো কথা শুনে আমার খুব ভালো লাগছে। আমি সত্যিই আমি গর্ববোধ করেছি। দুঃখের বিষয় হচ্ছে আমরা নিজের স্বার্থে আমরা জান দিতে চাই, কিন্তু জনস্বার্থে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। আমি একজন শিক্ষক, অবসর জীবন যাপন করেছি। কিছু খবর প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া দেখি, একটা আমার এই ছাত্রীর মতো একটা ছাত্রীর কথা মনে হয়নি, চোখে পানি আসে। মুনিয়া বাবা নেই, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে গুলশানে বাড়ি ভাড়া করে থাকে। জানি না আল্লাহ কি করে, স্রষ্টা হাইকোর্টে কেস আছে, ওই বিচারক কি বেহেশতে যাবে না দোজখে যাবে সেটা আমি জানি না। এই সাংবাদিকতা, এই পরিবেশের উচ্চ স্তরের দুটো দৈনিক সংবাদপত্রের সাংবাদিক, যাদেরকে আমি নাম বলছি না, তারা কিন্তু মুখ খুলছে না, বরঞ্চ তাদের সাথে খুব ভালো সম্পর্ক নিয়ে যাচ্ছে। কিছুই নয়, পৃথিবী আমরা কিছুদিনের জন্য আছি। ফেনীতে এমন এক লোক ছিলেন যার আঙ্গুল হেলনে অনেক কিছু হতো। মাফ করবেন আপনারা, হয়তো এখন উনি ওনার বাড়িতেও আসতে পারেন না। সে বুট্টুর কথা মনে পড়ছে। পাকিস্তান আমলে জুলফিকার আলী বুট্টু সাথে দেখা করতে গিয়েছিল ক্রিকেট টিমের ছেলেরা। তখন বুট্টু বলেছিল, এই যদি জয়ী হইতে না পারিস তাহলে ওই শেখ সাহেবের ওই কারাগারে ওখানে পাঠিয়ে দেব। এত বড় শক্তিশালী লোক, সেই জিয়াউল হক, সেই ইন্দিরা গান্ধী, আরো অনেকের কথা আমি বলছি না, কিন্তু আমরা খুব বেশি দিনের জন্য এই পৃথিবীতে থাকি না। আমরা যদি আমাদের বিবেককে জিজ্ঞেস করি, আমরা যদি আমাদের প্রতিনিধিগুলো যারা নির্বাচিত হয়ে আসছেন, তারা যদি সেই স্বল্প সময়ের জন্য যে আমরা পৃথিবীতে থাকি, আমাদের যে বিচারের দিন আছে, এগুলো যদি স্মরণ রাখি, সুতরাং এইসব তথ্য অধিকার আইন দিয়ে এটা তথ্য অফিসার অনেক কিছু বলে গেলেন। উনি ওনার ট্র্যাকের মধ্যে আবদ্ধ, বাইরে যেতে পারবেন না, চাকরি বাঁচাতে হবে, মুখস্থ পড়ে গেল। a plus b whole square equal to 2a square plus 2ab plus b square। এটাতে কোনো কাজ হবে না। আপনার বিবেককে জিজ্ঞেস করতে হবে, আপনার যে অধিকার আছে। চিন্তা করুন, আমরা যখন ভূমিষ্ঠ হলাম, ওই যে কবি বলেছেন, প্রসব করলে হয় না মাতা,
যদি না বুঝে সন্তানের ব্যথা, মায়ের দুধে আমার অধিকার, জন্মগত অধিকার, আমি কি করি? আমি যখন খিদা পাই তখন আমি আমার আঙ্গুলটা মুখের মধ্যে চুষি, তাতেও যদি মার নজর না কাড়ে, আমার অধিকার না পাই আমি, তখন আমি কান্না করি। তারপরেও যদি না হয়, মা যদি দেরিতে আসে, আমরা তখন কি করি? আমরা তখন মাকে চিমটি কাটি এবং অনেক সময় কামড় দিই। আপনি চিন্তা করুন, প্রকৃতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমি সাহিত্যের ছেলে, কথা আছে নেচার ইজ দ্য বেস্ট টিচার, প্রকৃতি প্রকৃত শিক্ষক। এই যে হাবিল কাবিলের কথা আপনার মনে আছে, যখন একজন নিহত হলো, কি করবে তাকে নিয়ে, লাশ নিয়ে কি করবে? তখন দেখলো একটা কাক ওই আরেক কাককে কবর দিচ্ছে, তখন সে কি করলো? ওভাবে তাকে সমাহিত করলো। সুতরাং প্রকৃতি থেকে আপনার শিক্ষা নিতে হবে। এই যে সাংবাদিক, তারা হচ্ছে জাতির বিবেক। পয়সা দিয়ে আগে তাদের কেনা যেত না। আপনার মাফ করবেন, এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ থেকে আসছেন, ওনার কর্তব্য হলো এসে কি করলেন তা জনসাধারণকে ওয়াকিবহাল করা। সাংবাদিকদের মুখোমুখি হবেন, তাদের প্রশ্নের উত্তর দেবেন, তারপরে প্রেসিডেন্টের সাথে দেখা করবেন। উনি আমাদের মহামান্য রাষ্ট্রপতি, তার কাছে যাবেন, বলবেন, তারপরে পার্লামেন্টে এসে সংসদের প্রশ্নের উত্তর দেবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, কিছু সাংবাদিক আমরা দেখতে পাই, যখন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করেন, তারা খুঁজে কোন প্রশ্ন করলে পরে এই প্রধানমন্ত্রী বিরক্ত হন, সেই প্রশ্ন উনি করবেন না। আবার যদি উনি বিরক্ত হলে তো ওনার সাথে প্লেনে করে আমেরিকা আবার লন্ডন যাওয়া যাবে না। তা আমরা যদি এই পর্যায়ে চলে যাই, সুতরাং এই সোনার বাংলা বলি, এই যে এত অনেক কষ্টে আমরা এই পৃথিবীতে এসেছি এবং এই দেশ পেয়েছি, সুতরাং এটা কিন্তু সুখে সুন্দর করা যাবে না। আপনাদের মুখের দিকে অনেকে তাকিয়ে আছে, সঠিক খবরটুকু দেবেন। আল্লাহর যে যে মেহরবানি, আল্লাহর যে যদি দোয়া পান, আপনি অনেক কিছু করতে পারেন। আমি একটি কথা বলে দিচ্ছি, তাহলে আপনার ছেলে একদিন মানুষ হবে, আপনার নাম টিকে থাকবে। কারণ হারাম খেয়ে কখনো, হারাম খেলে হারাম জায়গায় হয়, সঠিক অর্থে মানুষ হয় না। আমি একজন শিক্ষকের কথা বলছি, 6 বোন 1 মেয়ে, অনেক প্রার্থনা করেছে একটা ছেলের জন্য। উনি হয়তো এখনো জীবিত আছেন, নাম বলবো না, বিশাল সম্পত্তি। উনি ইন্তেকাল করেছেন, বাড়ির চাকর এসে বলল, সাহেব তো মারা গেছেন, ইন্তেকাল করেছেন। ছেলে বলে, বিকালবেলা এখন আমি আর কি করব, ঠিক আছে কালকে তুমি ওখানে মাইকে অ্যানাউন্স করে দাও, কালকে কটায় জানাজা করবা, আমি সেখানে হাজির হব। তাহলে এই বাবা এই ছেলে পেয়ে কি হলো? সুতরাং আর বেশি কথা বলতে চাই না। ওই হাংরি ম্যান ইজ এন অ্যাংরি ম্যান। এখন আমার কথা ভালো লাগবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে। আমাদের সময়ের সাথে আমরা পারছি না, আমাদের হাতে সময় অত্যন্ত কম। আমি এখন বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি বিশিষ্ট রাজনীতিক, ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং ফেনী সদর উপজেলা পরিষদের সুযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব এ.কে. শহীদ খন্দকারকে। এখন বেশি কিছু বলার সুযোগ নেই। সংক্ষেপে আমরা আরো দুটো প্রোগ্রামের টাইম পেরিয়ে গেছে, যেহেতু আমি সংক্ষেপে শেষ করার চেষ্টা করি। আসলে আজকে আমরা এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য দাঁড়িয়েছি,
আমি মনে করি আমরা সেই আলোচনার বৃত্তে থাকিনি, বৃত্তের বাইরে অনেকেই চলে গিয়েছি কয়েকজন ছাড়া। তথ্য অধিকার আইন 2019 প্রয়োগের বাস্তবতা চ্যালেঞ্জ করিনি, এই ব্যাপারে আমরা আসলে খুব বেশি কিছু বলিনি। একটা সেমিনারে বা টক শোতে যদি আমরা যাই, আমরা যদি আমাদের বিষয়ের মধ্যে না থাকি তাহলে সেটা হয়তো উপভোগ্য হয়, রসালো হয়, কিন্তু বাস্তবে কিন্তু এটার কোনো কার্যকারিতা থাকে না। ব্যক্তিগতভাবে আমি সাধারণত এগুলো এড়িয়ে চলি। এই জন্যই আমরা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে অনেক কথাই বলি, টেলিভিশনে বা টক শোতে অনেক কথাই বলি, কিন্তু বাস্তবে সেটা ব্যক্তিগত জীবনে আমি কতটুকু পালন করি সেটার মধ্যেও অনেক সময় সন্দেহ থাকে। সেটা আমি নিজের কথাই বলছি। আমরা অনেকে রাজনীতি করি বা বিভিন্ন পেশার লোক থাকি। আমি আমার রাজনীতির কথা বলি। আমরা অনেকেই শুধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু শিক্ষা নিয়ে রাজনীতিতে প্রবেশ করি, বড় বড় পদে থাকি। আমরা অনেকে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিয়ে শুধুমাত্র রাজনীতির অনেক বড় বড় পদে থাকি, অনেক নেতৃত্ব দিই। আমি কি রাজনীতি কোনো শিক্ষা নিয়েছি? আমার কোনো পড়ালেখা আছে? আমাদের বিভিন্ন পেশার অনেকে আছেন, ওই পেশায় আমরা আসলে কতটুকু পড়ালেখা করে এই পেশা আসি সেটা আমাকে চিন্তা করতে হবে। আজকে অনেকে এখানে বলেছেন, এখানে যে তথ্য অধিকার এবং গণমাধ্যমকে একাকার করে ফেলেছেন, এটা কি আমাদের আজকে সেমিনারের মূল প্রতিপাদ্য? আজকে গোল টেবিল বৈঠকের কি মূল প্রতিপাদ্য? আসলে সেটা নয়। আমাদের চিন্তা করতে হবে মূল প্রতিপাদ্য। যদি এখান থেকে যদি একটা সারমর্ম যদি আমরা বেরিয়ে না আসে, তাহলে আগামীকাল পত্রিকা নিউজটা কি হবে? অথবা পায় যে আমরা তো এখানে সীমিত পরিসরে যারা ফেনীর বিশিষ্ট ব্যক্তিরা আছি, তো যে যারা পাঠক আছে বা অন্য পর্যায়ের লোক আছে, মিডিয়াতে যাবে, তখন সেখানে থেকে আমরা কি জানতে পারবো? অনেকে আমার রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, অনেকে আমার দেশের, আমি মাপ ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু যদি কথা কম বলি তবে কিছু কথা বলি যেটা বলতে হয়। একজন বলেছেন আমার দেশের গণপ্রজাতন্ত্রীকে আমলাতান্ত্রিক। দেশকে নিয়ে কোনোদিন আপনার বিকৃত উচ্চারণ করবেন না। দেশ আমাদের কষ্টের, আমাদের পূর্বসূরীরা মুক্তিযুদ্ধের অনেক ত্যাগের বিনিময়, সেখানে আওয়ামী লীগ থেকেও না, আমাদের দেশের সাধারণ মানুষ সবাই, কৃষক শ্রমিক সবাই অনেক রক্ত দিয়ে আমাদের এই দেশকে স্বাধীন করেছেন। এই স্বাধীন করেছেন বলেই আজকে এই বাংলাদেশে আমরা অনেক কিছু অর্জন করেছি, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। দেশকে নিয়ে কোনোদিন কেউ বিকৃত যারা উচ্চারণ করবেন তাদের বিপক্ষে আমি, সে নিয়ে আমার বন্ধু হোক, ভাই হোক, সাংবাদিক হোক, যাই হোক, আমি এই ব্যাপারটার জন্য মানে খুব খারাপ লেগেছে, সেটা আপনাদেরকে এটা বুঝতে হবে। আর তথ্য কমিশন এখানে সেটা আমাদের এটা সাদা চোখে তথ্য কমিশন হয়েছে, তথ্য আইন হয়েছে, তথ্য অধিকার আইন হয়েছে 2009 সালে। সেখানে অনেক কিছু আইন আছে, সিঁড়ি আছে, সিঁড়ি পার হয়ে আপনাকে উপরে উঠতে হবে। যখন আপনি উপরে সিঁড়িতে যাবেন, তখন যদি আপনি অধিকারটা, তথ্যটা না পাবেন, তখন সেখানে আপনি অভিযোগ করতে পারবেন। আপনি সেই অভিযোগটা না করে আপনি প্রথমে হুট করে মন্ত্রী দরজা ঠেলে ভিতরে ঢুকে যাবেন, আপনি সরকারি একটা গোপনীয় ফাইল আপনি পেনেটে ব্যাগে ঢুকাবেন, সেটা কিন্তু তথ্য অধিকারের পর্যায়ে পড়ে না। সেটাও আমাদেরকে মাথা রাখতে হবে। সে মাথা রেখেই আমাদেরকে কাজ করতে হবে। তা আমরা সেটা না করি, যদি আমরা শুধুমাত্র যদি আমাদের সবার সেমিনারের রাজপথে যদি শুধু বক্তব্য দিলে হবে না। আমি অনুরোধ করব, আসলে আমাদের সব কিছু জেনেই আমাদের তথ্য কর্মকর্তা কিছু কথা বলেছেন, যদি উনি সরকারি চাকরিজীবী, যেটা আমার শিক্ষক সন্তোষ স্যার বলেছেন, আসলে উনি আইনের কথা বলেছেন, যেটা আমাদের তথ্য অধিকার আইন 2009-তে আছে সেটাই বলেছেন, উনি এর বাইরে বলেননি। ওনার এর বাইরে বলার কোনো অধিকারও নাই, উনি বলতে পারবেনও না। তো সেটা আইন আছে, সে আইনের কার্যকারিতা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, সেটার জন্য আমাদেরকে সভা সেমিনারে অথবা আমাদের যারা আইন প্রণেতারা আছেন সংসদে, বিরোধী দলের সরকার, আপনারা সেখানে বলবেন সেখান থেকে আইন। এটা কিন্তু আমি আপনি রাস্তায় রাজপথে চিল্লাচিল্লিগুলো হবে না, সেটার জন্য আইন করতে হবে। যেটা একটা আইন সাংবিধানিক সংবিধানের সেটা অন্তর্ভুক্ত আছে, সেগুলো আমাদের দেখতে হবে। এটার জন্য একটা সামাজিক সচেতনতা, সামাজিক এই সচেতনতা সৃষ্টির মাধ্যমে আমাদেরকে এগুলো পরিবর্তন যদি করতে হয়, সেটা আমাদেরকে করতে হবে। একজন স্বাস্থ্যমন্ত্রীর একটা টিকার ব্যাপারে বলেছেন, আসলে এখানে কিছু কিছু সীমাবদ্ধতা আমাদের রাষ্ট্রে আছে। তৃতীয় বিশ্বের দেশগুলো আমরা অনেক কিছু সীমাবদ্ধতার মধ্যে আমাদেরকে চলতে হয়। সেটা আমরা রাজনৈতিক বিজ্ঞাপন আমরা পেয়েছি আজকের এই সবার শেষ দিকে, যদিও আমরা এখন খুবই ক্ষুধার্ত। এর মাঝেও তাদের দুজনের কথা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আমরা আশা করব যে আসলে সবাই
কথা বলার ক্ষেত্রে সবাই শক্তি অর্জন করবে এবং সেই কথা বলার জন্য সরকারের পক্ষ থেকে সুযোগ দেওয়া হবে। আমরা সবাই কথা জানতে চাই, তথ্য জানতে চাই, কথা বলতে চাই। আমাদের এই তথ্য জানার ক্ষেত্রে এটা আসলে সরকারের পক্ষে বিপক্ষে কিন্তু কোনো কথা নেই। আমরা সরকারি দলের লোকজনদের যেমন তথ্য জানা দরকার, তেমনি বিরোধী দলের লোকজনেরও তথ্য জানা দরকার। অর্থাৎ সর্বসাধারণের কাছেই আমরা যদি একটি স্বচ্ছতা, জবাবদিহিতাটাকে আমরা নিশ্চিত করতে চাই, তাহলে সর্বসাধারণকেই মূলত আমাদের তথ্য জানতে হবে এবং জেনেই মূলত আমাদেরকে কথা বলতে হবে। আমি সবশেষে আজকে আমাদের এই গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আমাদের সবারই অত্যন্ত শ্রদ্ধেয়, আমাদের অনেকের শিক্ষকদের শিক্ষক যিনি, এই জনপদের বর্ষিয়ান শিক্ষাবিদ, বরেণ্য সাহিত্যিক অধ্যাপক রফিক রহমান ভূঁইয়া। স্যার আসলে শারীরিকভাবে অসুস্থ, তারপরও আমাদের আহ্বানে আপনাদের সবার সঙ্গে স্যার আজকে কিছু সময় কাটানোর জন্য স্যার এখানে এসেছেন। আমরা আজকে সবার পক্ষ থেকে স্যারের দীর্ঘ জীবন কামনা করি, সুস্থতার সাথে স্যার আরও বেশি দিন বেঁচে থাকুক আমাদের মাঝে। আমি এখন কথা বলার জন্য অনুরোধ করছি প্রফেসর রফিক রহমান ভূঁইয়া স্যারকে। কারণ এখানে অনেকে অনেক কথা বলেছেন, আমি সকলের কথাগুলো থেকে যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ হয়েছে। আজকের গোলটেবিলের সুজন সভাপতি, মঞ্চে উপস্থিত আমার অনেক প্রিয় মুখ, আমার স্মৃতিময় দিনের আমার প্রিয় ছাত্ররা, সামনে পেছনে অনেকেই আছেন, তাদের মাঝে তাদের ডাকে সাড়া দিতে পারলে, তাদের কাছে আসতে পারলে আমি অনেকটা জীবন্ত হয়ে যাই। আমার বয়স যে এখন ৮০ ছুঁই, এইটা আমার আর মনে থাকে না। আমি তখন সবার সাথে একাত্ম হয়ে যাই। আমার মনে হয় আমার সেই সব দিনগুলোর মাঝে আমি এখনো বেঁচে আছি। বিশেষ করে আমার পাশে বসা বিশিষ্ট সাংবাদিক আবু তাহের আমাকে আমার অনেক স্মৃতির কথা মনে করিয়ে দিয়েছে। ৬০-এর দশকে ফেনীতে আমি একটা পত্রিকার সম্পাদক ছিলাম। আমার নিজের একটা পত্রিকা ছিল, একটা ছাপাখানার মালিক ছিলাম। অধিকার প্রসঙ্গে কথাটা আসবে, আমি সেই জন্য বলছি, পত্রিকার ডিক্লারেশনের জন্য আমি যখন আবেদন করি, সম্ভবত এটা ৬২ ইংরেজিতে, অনেক জায়গায় ঘুরে শেষ পর্যন্ত আমার আবেদনটা নাকচ করে দেওয়া হলো। তখন আমার এক ভাই মুসলিম লীগ নেতা ছিলেন, তিনি ডিআইওয়ানকে জিজ্ঞেস করলেন আমার ভাইয়ের পত্রিকার ডিক্লারেশনটা তার নামে দিলেন না কেন। তখন তিনি বললেন যে আপনার ভাই তো সারাটা ছাত্র জীবন ছাত্র ইউনিয়ন করেছেন, ছাত্র ইউনিয়ন করলে তাকে সহজে পত্রিকার ডিক্লারেশন দেওয়া যায় না। এটা ভাই আমাকে দোষ দিয়েন না, এটা অনেক উপর থেকে ফিরে এসছে। তাহলে সেখানে অধিকার সুনির্বাচিত ছিল, অধিকার যাকে তাকে দেওয়া হতো না। তখন তিনি একটা পরামর্শ দিয়েছেন, বরং এক কাজ করেন, আমি সহযোগিতা করব, ওনার ছাপাখানার যে ম্যানেজার আছে মালিক সাহেব, ওর নামে দরখাস্তটা পাঠিয়ে দেন, আমরা পত্রিকাটার ডিক্লারেশন দিয়ে দেবো, তিনি সম্পাদক হিসেবে কাজ করতে পারবেন। তো অধিকার আসলে এমন একটা জিনিস, অধিকারটা আদায় করে নিতে হয়, অধিকার দিতে হয়, অধিকার নিতে হয়। অধিকার দেওয়া, অধিকার নেওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হলো বাস্তবতা, সেটা হলো বাস্তবতা। আমাদের তো একজন তথ্য অফিসার অনেকগুলো কথা বলছেন, শুনতে আমাদের খুব ভালো লেগেছে, কিন্তু কথাবার্তাগুলো সবই কাগজের কথা। এগুলো কাগজের কথা, কাগজের লেখা। আপনারা কতজন পড়েছেন আমি জানি না, আমি আপনাদের সবার সামনে স্বীকার করছি আমি সবটা পড়ি নাই, শুধু হেডিং টেডিং ইত্যাদি কিছু পড়েছি, ভেতরের অংশ সবটুকু পড়ি নাই। এটা ভিতরে গেলে দেখবেন অনেক সুন্দর, কিন্তু বাস্তবতার প্রয়োগ আপনারা কে কোথায় কতটুকু পেয়েছেন জানি না, আমি বাস্তবায়িত হতে খুব বেশি দেখি না। তবে আমাদেরকে হাল ছাড়লে চলবে না। আপনারা যারা আজকের দিনের তরুণ সংবাদকর্মী,
আপনারা আমাদের চাইতে অনেক বেশি প্রাগ্রসর। 60-এর দশকে সাংবাদিকতা করতে গিয়ে আমরা যত সব সুযোগ পেতাম তার চেয়ে আজকের দিনে আপনারা অনেক অনেক বেশি প্রায়োগিক সুযোগ পাচ্ছেন, ডিজিটাল সুযোগ পাচ্ছেন। আপনাদের শেখার তার আমাদের চাইতে অনেক অনেক বেশি। আপনারা পঠন পাঠনের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে তথ্য কোথায় আছে, কিভাবে নিতে হবে, কিভাবে পেতে হবে, আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে, আপনার চেষ্টা দিয়ে, আপনার সময় দিয়ে আপনি সেটা জেনে নেবেন। এবং সব কিছুর ঊর্ধ্বে একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে, আপনাদের মনে রাখতে হবে, সেটা হলো আমার দেশ, আমার মানুষ, আমার মাটি। এই মাটি কিন্তু অনেক সংগ্রামের বিনিময়ে এসছে। 1000 বছরের বাংলা কারো অধীনতা কোনোদিন মেনে নেয়নি। অধিকারের জন্য 1000 বছরের বাংলার মানুষ সেই চর্যাপদের যুগ থেকে সংগ্রাম করে এসছে। আমাদের ঈশা খান কথা, আমাদের অনেক স্বাধীন সুলতানের কথা আপনারা জানেন, আমাদের শমশের গাজীর কথা জানেন, আমাদের ফেনীর মাটিতে অনেক সংগ্রামী নেতা জন্মগ্রহণ করেছেন। যার যেই ক্ষেত্র ছিল সেই ক্ষেত্র থেকে এই মাটিকে স্বাধীন করার জন্য কাজ করা হয়েছে। আমরা সৌভাগ্যবান যে আমরা স্বাধীন দেশে বসবাস করছি। কোন ক্রমে যেন আমার অধিকারের নামে অন্যের অধিকার ক্ষুণ্ণ না হয়, কোন ক্রমে যেন আমার দেশের মাটি অসম্মানিত না হয়, কোন ক্রমে যেন আমার স্বাধীনতার মর্যাদা ক্ষুণ্ণ না হয়। সময়টা খুবই কি বলবো, আপনারা সকলেই খাচ্ছেন, আপনাদের টেবিলের দিকে সবাই মনোযোগ, আমার কথার দিকে মনোযোগ কোথাও খুব বেশি আকর্ষণ করার মতো আমার তেমন জ্ঞানও নাই, অভিজ্ঞতাও নাই, আমার কথা বলার তেমন কোনো আকর্ষণও আপনারা বোধ করছেন বলে মনে হয় না। আমি বেশি কথা বলবো না। আমি আজকে এখানে এসে আপনাদের সকলের কাছে দোয়া চাইতে, কারণ আমি আপনাদেরই একজন। আমি কারো শিক্ষক ছিলাম, কারো সহকর্মী ছিলাম বা কারো অগ্রজ ছিলাম। সাংবাদিকতার পথে ফেনীতে বর্তমান যারা জীবিত আছেন সম্ভবত সবার মাঝে আমি এখন একমাত্র জীবিত আছি, আর কেউ জীবিত নেই। 60-এর দশকে যারা সাংবাদিকতা করেছেন তারা বোধহয় এখন আর একজনও জীবিত নেই আমার মনে হয়। আলোচিত হয়েছে, কিন্তু এই যে লিফলেটটা, এই লিফলেটের বাস্তবিক করণীয় 20টা বাস্তবিক করণীয় এবং 20টি জিনিস উল্লেখ করা আছে। সেই তথ্যগুলো আপনারা অবশ্যই প্রচার করবেন এবং বাস্তবিকভাবে প্রয়োগের জন্য যথাযথ কর্তৃপক্ষ এবং সর্বস্তরে আপনারা সেই আন্দোলন করবেন। আর যে ফ্রিডম অফ রাইটস নিয়ে আপনারা যে আলোচনা করেছেন তাতে এই আলোচনা সমৃদ্ধ হয়েছে। আশা করব ফ্রিডম অফ প্রেসের জন্য আপনারা আন্দোলন করবেন এবং এই তথ্য অধিকার বাস্তবিক প্রয়োজনে যে ডিজিটাল নিরাপত্তা আইনের 32 দ্বারা তার বেলেরও করার জন্য এবং সাজা কমানোর জন্য আপনারা আন্দোলন করবেন। এই আশাবাদ ব্যক্ত করে তথ্য অধিকার প্রয়োগ এবং বাস্তবভাবে প্রয়োগ এই আশা কামনা করে সকলের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধ কামনা করে আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমার বক্তব্য শেষ করছি, সাথে বক্তব্য ঘোষণা